আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমার কথা কি শোনা যায়? আমরা কিন্তু বিশাল বড় একটা সালে, তো এই সালে সাধারণত 500-600 মানুষ বহন করে থাকে, এমন ক্যাপাসিটি রাখে। কিন্তু আমাদের সালটা নিচে ছিল, ওরা বলতেছে যে নিচে আর একটা মিটিং আছে, তো এর কারণে এই সালে আমাদেরকে দিছে। ওই সালটাও বড়। তার পরবর্তীতে এই সালটাতে আমরা সাধারণত নারী দিবসের যেটা আছে ওটা আর কি পালন করে থাকি। এবছর হবে নারী দিবস। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এখানে উপস্থিত হয়েছি, আপনারা তো ইতিমধ্যে জানেন অনেকেই যে ফ্রান্সে যে নতুন সার্কুলারটা বের হয়েছে, সার্কুলারটার নামটা কি? সার্কুলার হোতাইও, এক্স্যাক্টলি, সার্কুলার হোতাইও। আগেকার যে সার্কুলারটা ছিল ওটার নামটা ছিল কি? ভাজ সার্কুলার। কত সালে ওটা ছিল? 2012-তে। 2012 থেকে আগেকারটা ছিল 2012-তে, এখন 2025-এর কত তারিখে করছে? 23শে জানুয়ারিতে। ঠিক 23শে জানুয়ারি এই নতুন সার্কুলারটা জারি করছে। এই এই সার্কুলারটার বিষয়টা নিয়ে আর কি অনেক সংগঠনেরও অনেক ধরনের মত রয়েছে, ঠিক আছে, ভিন্ন ভিন্ন মত। কারণ আগেকার যে সার্কুলারটা ছিল প্রায় 12 পেজ দিছিল, যেখানে কিনা ডিটেইলসে লেখা ছিল, ঠিক আছে, যে আপনার কেউ স্যালারি কার্ড যদি জমা দিতে চায় তো সেক্ষেত্রে কোন কোন ক্যাটাগরি আপনাদেরকে দেখতে হবে, কী কী দেখতে হবে, সব কিছু উল্লেখ করা ছিল। ফ্যামিলিয়াল কারণেও সেম, তার পরবর্তীতে স্টুডেন্ট যারা আছে তাদের ক্ষেত্রেও সেম। কিন্তু এখন 2025 সালে যেটা বের করা হয়েছে ওটা শুধুমাত্র একটা 3টা পেজের সার্কুলার দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি উল্লেখ করে দিছে, যে পয়েন্টগুলোর উপরে ভিত্তি করে তাদেরকে কাজ করতে হবে। এবং অনেকে প্রশ্ন করছে যে এটা কি আগেকারটা যে সার্কুলার ভার্স আছে ওটা কি চেঞ্জ করে দিবে কিনা, পরিবর্তন হয়ে যাবে কিনা। দুঃখিত, ওটা কি একদমই সব কিছু পরিবর্তন করে দিবে কিনা সেই জিনিসটা আছে, বা রিপ্লেসমেন্ট করবে কিনা, বা আগেরটাও কার্যকরী থাকবে কিনা, এই জিনিসগুলো নিয়ে অনেকের প্রশ্ন আছে। আপনাদের হয়তো আছে, বা আপনাদের কিছু বোঝার বিষয় আছে। তো আজকে সেই বিষয়টা নিয়ে আজকে আপনারা জানতে পারবেন। প্রথমত যেভাবে বললাম, সার্কুলার হোতাইও, যে কিনা এখানকার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তিনি এটা বের করছে। তিনি সাধারণত দেখা যায় হলো রেপাবলিকা থেকে আসছে, পলিটিক্যাল যে দলটা আছে সেখান থেকে। তার পরবর্তীতে তার কিছু আর কি কঠোর ডানপন্থী কথা শোনা যাচ্ছে। আরও জোরে বলতে হবে। তো সেক্ষেত্রে বাইরে যাব, বাইরে আছে আছে আমি কি উপরে যাব তাহলে? উপরে গেলে পর কি সাউন্ডটা ঠিক হবে মনে হয়? আচ্ছা আচ্ছা, উপরে গেলেও কি বাড়ি খাবে? না, উপরে গেল বাড়ি, কারণ তো সাল তো বিশাল তো। নাকি ওই দরজাটা আটকে দেব? এখন বোঝা যাচ্ছে? বসলে পরে শোনা যায় না। এখন কি শোনা যায় একটু? ঠিক আছে। তো সেক্ষেত্রে তিনি এমনভাবে আর কি সার্কুলারটা আর কি বের করছে যাতে করে একটু ধুলা রাখা যায়, ঠিক আছে। তো কারণ অনেক কিছু মিল করতে পারে, যদি কিনা আপনি কষ্ট করে না উল্লেখ করে থাকেন তাহলে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। প্রথমত তিনি যে জিনিসটা নিয়ে জোর দিতে চাচ্ছে সেটা হলো ভাষাগত দিক দিয়ে, ঠিক আছে। ইন্টিগ্রেশন যেটা আছে, ফ্রান্সে অভ্যস্ত হওয়াটা অনেকটাই গুরুত্বপূর্ণ তিনি বলে দিচ্ছে। অভ্যস্ত হতে হলে আপনাদের ফ্রান্স ভাষাটা শেখা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা যদি স্যালারি কার্ডও জমা দিতে চান বা পরিবারের আওতাতেও জমা দিতে চান, এখন ভাষাটার কিন্তু প্রয়োজন হয়ে থাকে। আগে কীরকম হতো, যেরকম পারিবারিক সিচুয়েশানে থেকে যারা কিনা জমা দিত তাদেরটা কিন্তু বাচ্চাদের 3 বছরের সার্টিফিকেট দেখাতে পারলে, আর এখানে যে 5 বছর থাকছে তারা ওটা প্রমাণ করতে পারলে কিন্তু তাদেরকে কাগজটা সহজভাবে দিয়ে দিত। এখন কিন্তু ওই জিনিসটা আর নাই। এখন হলো আপনাকে সবাইকে আর কি ইন্টিগ্রেশন হতে হবে। তার মানে হলো বাবা মা যদি মনে করে, যদি আপনাদের মধ্যেও যদি কেউ থাকেন, যদি মনে করেন আপনার বাচ্চারা স্কুলে যাচ্ছে তাতেই হয়ে যাবে, তেমনটা কিন্তু না। বাচ্চার সাথে সাথে আপনাদেরকেও ফ্রান্স ভাষাটা আয়ত্তে আনতে হবে।
সাথে করে ফ্রান্সে যে আপনি অভ্যস্ত হয়েছেন সেটাকেও প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে হলে কি, প্রথমত একটা কাজের প্রয়োজন হয়ে থাকে। ইন্টিগ্রেশন ভালো করে হতে হলে কাজটা অনেকটাই গুরুত্বপূর্ণ হয়। কাজের সাথে সাথে সামাজিক যে বিষয়গুলো আছে সেই সামাজিক বিষয়গুলো থেকেও আপনাদের মাথায় রাখতে হবে। সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আপনারা যদি কোনো সংগঠনে থেকে থাকেন সেই জিনিসটাও কিন্তু অনেকটাই কাউন্ট করবে। এখানে ফ্রান্সের জিনিস যেটাকে কি মনে করে থাকে যে আপনারা শুধুমাত্র আপনাদের জন্যই কি ভাবতেছেন কিনা, নাকি আপনারা এখানকার যারা আছে তাদের জন্য ভাবতেছেন, বা অন্য যে সকল মানুষ সমস্যাতে পড়ে থাকে তাদের জন্য ভাবেন কিনা, সেই জিনিসটাও তারা অনেকটাই গুরুত্বপূর্ণভাবে দেখতে থাকে। আরেকটা জিনিসও, ভাষাটা প্রমাণ করতে হলে আপনাদের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। আপনি গিয়ে যদি বলেন যে আপনারা ভাষা শিখছেন, কিন্তু মুখের কথায় কিন্তু এখানে তখন আর কিছু হবে না যদি সার্টিফিকেটটা না থাকে। আরেকটা জিনিস অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে, এই সমস্যা থেকে আপনারা কীভাবে উত্তীর্ণ হতে পারবেন। ভাষার ক্ষেত্রে কি করতে পারেন, আপনারা যখন ফাইলটা জমা দিতে যান বা জমা দিতে কেউ যাবে, তখন যদি কিনা আপনারা কেউ সাথে করে নিয়ে যান, প্রথমে কিন্তু একটা নেগেটিভ পয়েন্টে দেখা যায়, ঠিক আছে। কারণ আপনি যদি 3 বছর থাকেন বা 5 বছর থাকেন বা 7 বছর থাকেন, ঠিক আছে, তখনই কিন্তু তারা বুঝতে পারবে। আপনি যদি ধরলাম যে 5 বছর আওতাতে জমা দিবেন, 5 বছর একজন মানুষ এখানে তো বসবাস করছে, কিন্তু আপনাকে আরেকজন নিয়ে যাচ্ছে এবং আপনার হয়ে আরেকজন ব্যক্তি কথা বলতেছে, ঠিক আছে, এটা তো অবশ্যই আপনার উপর প্রভাব পড়বে, তাই না। এটা থেকে যদি কিনা আপনার, হ্যাঁ অবশ্যই সাথে করে কাউকে নিয়ে যেতে পারেন কনফিডেন্সের জন্য, কিন্তু যদি আপনার নিজের ফাইলটা নিজে দিতে সক্ষম হন, যখন আপনার কাছে চাইবে একটা ডকুমেন্ট আপনি নিজে দিলেন, তখন কিন্তু তিনি বুঝতে পারবে যে না, এই ব্যক্তিটা এখানে আসছে, এখানেকার ভাষাটাও বুঝতেছে। যে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা দেবেন তখন আর কোনো ডাউট থাকতেছে না, তখন তারা ভালো করে বুঝতে পারবে যে তিনি এখানে চেষ্টা করতেছে, যতটুকু পারে তার দিক থেকে চেষ্টা করে যাচ্ছে। এটা হলো একটা টেকনিক অবলম্বন করতে পারেন। সাথে করে আপনাদের এখানকার আরেকটা জিনিসও উল্লেখ করে দিচ্ছে যে ফ্রান্সের মূলনীতিগুলো যেগুলো আছে সেগুলো আর কি আপনাদেরকে মানতে হবে। ফ্রান্সের মূলনীতি কী কী থাকে সাধারণত একজন মানুষের? লিবার্তে এগালিতে ফ্রাটার্নিতে, এগুলো তো আছে। তার পরবর্তীতে আছে লিবার্তে d'expression, মানুষের যে বলার ক্ষমতা আছে বা লেখার আছে। তারপর মানুষের যে ভালো করে জীবনযাপন যাতে করতে পারে ডিগনিটি নিয়ে, ঠিক আছে, সেগুলো। তারপর এখানে লাইসিটি একটা জিনিস আছে, সেই জিনিসটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো কিন্তু উল্লেখ করে দিচ্ছে। একটা কন্ট্রাক্টও আপনাদেরকে দিতে হবে যারা কিনা জমা দিবেন বা দিয়েছেন, সেটা হলো কোঁথা দঙ্গাজম, যেটাকে বলা হয়ে থাকে। কোঁথা দঙ্গাজমতে এই জিনিসগুলো আপনাকে কি কি মানতে হবে, ফ্রান্সে থাকতে হলে কি কি নিয়ম মেনে চলতে হবে, সেগুলো উল্লেখ করা আছে, ঠিক আছে। আপনারা ওটা অনলাইনের মাধ্যমে পাওয়া যায়, দেখতে পাবেন আগে থেকে যে আমাকে কি কি রেসপেক্ট করতে হচ্ছে। আসলে কি এই জিনিসটা একটু খোলাসা হিসাবে রেখে দিয়েছে, কারণ একজন ব্যক্তি তিনি ফ্রান্সের মূলনীতিগুলো বা এই কোঁথা দঙ্গার মধ্যে মানতেছে, এটা তারা বুঝতে পারবে কীভাবে, ঠিক না। যে আমি তো প্রতিদিন বাইরে আছি, তারা তো আমাকে প্রতিদিন অবজার্ভ করতেছে না, তাহলে তারা যদি চায়, ঠিক আছে, এটা একটা কারণ দেখাতে পারে যে আপনারা এখানে আসেন কিন্তু আপনি কোঁথা দঙ্গার মধ্যে যে জিনিসগুলো দিচ্ছিলেন সেগুলো আপনারা রেসপেক্ট করেননি, তো এর কারণে আপনাকে প্রত্যাখ্যান করে দেওয়া হচ্ছে আপনার কাগজটা। আপনার 7 বছরের কাগজের ক্ষেত্রেও সেম হতে পারে জমা দেওয়ার ক্ষেত্রে, বা 3 বছরে তো আরও রিক্সে থাকবে। তো এটার কারণেতেই খোলাসা যে একজন ব্যক্তি সব কিছু মানতেছে বা ডিগনিটি মানতেছে, বা মহিলা পুরুষদের যে ভেদাভেদটা নাই ও জিনিসটা তিনি যে রেসপেক্ট করে চলতেছে, এই জিনিসটা তাহলে বুঝবে কিভাবে, ঠিক না। তো এর কারণেতেই আমরা এবং অন্য সংগঠন তাদের কাছে এক্সপ্লেনেশন চাচ্ছি, যাতে করে এগুলো তারা ভালো করে উল্লেখ করে দেয় যে আপনারা কি বোঝাতে চাচ্ছেন। এই ওয়ার্ডটা ব্যবহার করছেন, ঠিক আছে, কিন্তু কী কী বোঝাতে চাচ্ছেন। আর যখন জমা দিবেন ফাইলটা, দেখবেন অবশ্যই যার মাধ্যমে জমা দেন না কেন, উকিল হোক বা কোনো সংগঠন হোক বা আপনারা নিজেই হন না কেন, আপনারা দেখবেন ওই ফাইলটা দিচ্ছে কিনা, কোঁথা দঙ্গাজম। ওটা যদি না দেওয়া থাকে, এই সার্কুলারতে ক্লিয়ারভাবে উল্লেখ করা আছে যাদের ফাইলটাতে এই কোঁথা দঙ্গাজম না থাকবে তাদের ফাইলটা গ্রহণ করা হবে না, এই জিনিসটা উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, আপনাদের মাথা রাখতে হবে। আর এই ডকুমেন্টের ক্ষেত্রে যার সাথে জমা দেন না কেন, আপনারা তাদের কাছ থেকে বুঝতে চাইবেন যে লেখা তো আছে, অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না, কী কী লেখা আছে, যাতে করে ভবিষ্যতে আপনাকে যদি জিজ্ঞাসা করে ফাইলটা জমা দেওয়ার ক্ষেত্রে
যাতে করে আপনার বলতে পারেন। আর এখানে কিন্তু যেভাবে বললাম যে ধর্ম নিরপেক্ষ একটা দেশ লাইসিতে, ঠিক না? তো আমরা যে ধর্মই করি না কেন, অন্য ধর্মকে যে আমরা হেউ করব বা কোনো কিছু করব তেমনটা কিন্তু আমাদের ঠিক হবে না। আরেকটা জিনিসও আমরা অনেক সময় দেখা থাকে যে পোস্ট করে থাকি ফেসবুকে, ঠিক না? এটা আপনাদের অধিকার আছে, লিবার্টি এক্সপ্রেশন, কিন্তু ওই পোস্টটা কী ধরনের হচ্ছে সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখা দরকার। আপনারা এখন ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যেহেতু আস্তে আস্তে তারা কঠিন করে দিচ্ছে, ভবিষ্যতে আরও করতে পারে, এর কারণেই এখন থেকে আপনাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। যদি পোস্ট এমন পোস্ট হয়ে থাকে, ওটা দেশের বিরুদ্ধে হোক, বাংলাদেশের হোক, এখানে হোক, বা কোনো নারীর বিষয় হোক, ঠিক আছে, বা যদি কোনো কিছু এখানকার বিরুদ্ধে যেয়ে থাকে, সেই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যেটা করতেছি এটা ভাববো না যে আমাকে কেউ দেখতেছে না, ঠিক আছে। তারা যদি চায় তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটাও কিন্তু দেখতে পারে, যদি তারা মনে করে ইনকোয়ারি করার ক্ষেত্রে। কারণ কি, সব কিছু আপনারা ফাইলটা জমা দিবেন, যে সিদ্ধান্ত দেওয়ার সে হলো প্রেফেক্ট। তিনি যদি চায় একটা কাগজে সামনে লিখে দিতে পারেন সাকিব খান, দরজাতে একটা লেখা দিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর নারী এবং পুরুষের মধ্যে যে ভেদাভেদের যে বিষয়টা আছে, সেই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় মনে করে থাকি নারীরা আছে শুধুমাত্র যে নারীদের অধিকার ঠিকমতো আমরা যদি পালন না করি তাহলে কোনো কিছু হবে না। তো নারীরা কিন্তু এখানে সেমভাবে কাজ করে থাকে, নারী পুরুষের মধ্যে কোনো ধরনের কোনো ভেদাভেদ তারা রাখছে না। আর একটা যে জিনিসটা কিনা গুরুত্বপূর্ণ করে দিছে সব থেকে বেশি, সেটা হলো অনেকেই প্রশ্ন করেছে ইতিমধ্যে এবং সবারই এই জিনিসটা, সেটা হলো এখন কি 3 বছরের আওতাতে ফাইল জমা দিতে পারবো, নাকি 5 বছরের আওতাতে, নাকি 7 বছরের আওতাতে, ঠিক আছে। যে সার্কুলারটা বের করছে এর কারণে বলছি যে একটু ঘোলাটে আছে। ওখানে উল্লেখ করে দিছে যে একজন ব্যক্তি এখানেতে অভ্যস্ত তখনই হতে পারে, তাদের কাছে অ্যাটলিস্ট যদি দেখা যায় যে 7 বছর এখানে বসবাস করছে তিনি, তখন থেকে তারা ধরে নেবে যে তিনি ভালো করে অভ্যস্ত হতে পারছে। তার মানে কি 3 বছরের বা 5 বছরের আওতাতে যারা করছে তারা কি অভ্যস্ত হতে পারেনি? তারাও ফাইল জমা দিতে পারবে, 3 বছরের আওতাতে জমা দিতে পারবে বা 5 বছরের দিতে পারবে, কিন্তু রিচটা 3 বছরের আওতাতে বেশি থাকবে। কারণ হলো তাদের কাছে মনে হচ্ছে না যে 3 বছরে থাকতে পরে একজন মানুষ ঠিকভাবে এখানে অভ্যস্ত হতে পারে। আর 5 বছরের আওতাতে তখন আরেকটু হবে, রিচটা একটু কমবে, কারণ 5 বছর এখানে তিনি ছিল, কিন্তু থাকলে শুধুমাত্র হবে না। এখানে যেভাবে বললাম কাজ, তার পরবর্তীতে এখানকার নিয়মকানুনগুলো সব কিছু মানছেন কিনা, এখানকার সব যে মূলনীতিগুলো আছে সব কিছু মানছেন কিনা, তারা এই জিনিসগুলো কিন্তু দেখবে। সাথে করে 7 বছরের আওতাতে যেটা আছে ওটা হলো তারা মনে করে থাকে যেটা বেটার হবে তখন 7 বছরের আওতাতে জমা দিলে। এখানে আরেকটা জিনিসও আছে দেখতে হবে, 3 বছরের আওতাতে কিন্তু অনেকে আছে ভালো করে তারা ফ্রান্স ভাষাটা বলতে পারে, ঠিক আছে। আমিও অনেককেও দেখছি তারা শুধুমাত্র 6 মাস আছে এখানে, তারা খুব তাদের লেভেলটা এমন করে নিচ্ছে B1-এ চলে গেছে, ঠিক আছে, ফ্রান্স ভাষার ক্ষেত্রে। তো আবার অনেকে আছে যারা কিনা আরও বেটার করছে, তো সেক্ষেত্রে তারা তো আর 7 বছর অপেক্ষা করবে না, ঠিক না। তো এর কারণে 3 বছরে তারাই দিতে পারবে, ঠিক আছে, বা দেওয়া উচিত যাদের কিনা এখানকার সব ধরনের ফাইলগুলো তারা কমপ্লিট করে দেখাতে পারবে, তারা নিজেদের সক্ষমতা দেখাতে পারবে পিকচারের ফাইলটা জমা দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। 5 বছরের ক্ষেত্রেও সেম, এই জিনিসটা মাথায় রাখা দরকার। আর 7 বছরের আওতাতে হলে তো অবশ্যই সব ধরনের ফাইলটা জমা দিতে হবে। আর যখনই ফাইল জমা দেওয়া হোক না কেন, তখন ফাইলটা যে কমপ্লিটভাবে দিচ্ছেন কিনা ওইটা কিন্তু দেখা আপনাদেরও দায়িত্ব। আপনারা কারোর কাছে গেলেন বা উকিলের কাছে গেলেন, উকিল কী দিল ওটা কিন্তু আপনাদের দেখাটা দরকার। যদি আপনারা ভালো করে না দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে তাদের দোষ দিলে হবে না। হয়তো ধরলাম যে কোনো এক সংগঠনে গেলেন, আপনার অর্থের বিনিময়ে কাজটা করে আসতেন, ঠিক না। তাদের তো বিজনেস নিয়ে বসছে, তারা তো বলবেই 3 বছরের আমি কয়েকটা ভিডিও দেখলাম যে 3 বছরের আওতাতে দেন, কোনো সমস্যা নাই, কোনো ধরনের কোনো কিছু হবে না, দিয়ে দেন, সমস্যা নেই। তখন তো আপনাদের তো জীবন, তাই না, তার তো জীবন না।
এখানে যদি প্রশ্ন করে তারা যে এটা তো আমি বলতেছি কোনো তো সমস্যা নেই, যে সকল সংগঠন বছরের পর বছর ধরে কাজ করতে, সিমাদ, তারপরে ফাস্টি, তারপর আপনার ইউনো সলিদার সান্তিকা, যারা এদের কাজই কিনা বিদেশিদের নিয়ে কাজ করা, বা সিজিটি আছে বিদেশিদের নিয়ে কাজ করা এবং সাহায্য করা এবং ফাইলগুলো জমা দেওয়া, ঠিক আছে। তারাই যেহেতু ভয় পাচ্ছে 3 বছরের আগে ফাইলটা জমা দেওয়া বা এখন জমা দেওয়াটা, ফাইল জমা দেওয়াটা তারা একটু রিস্কি মনে করতেছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যারা কিনা কিছুদিন হয় আসছি, কিছুদিন হয় কাজ করতেছি তাদের নিয়ে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে তাদেরকে শিওর করে বলতে পারি যে জমা দেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এটা শুধুমাত্র যে অর্থটা দেখব, শুধুমাত্র সেটা দেখলে হবে না, সব দিক দিয়ে বিবেচনা করতে হবে যে আমার জীবনটা নিয়ে আমি খেলা করতেছি না, অন্যের জীবনটা নিয়ে আমি খেলা কীভাবে করতেছি, এই জিনিসটা মাথায় রাখা দরকার। তো এর কারণে যে আপনারা 3 বছরের উপরে দিতে পারেন, কিন্তু আপনার অবস্থার উপরে নির্ভর করে, ঠিক আছে। বা 5 বছরেও দিতে পারবেন, কিন্তু আপনার সিচুয়েশনটা কী সেটার উপরে নির্ভর করবে। যদি দেখেন মনে করেন, ঠিক আছে, যে না আমি জমা দিবই, এখন বলতে পারেন যে আমি 3 বছরের জমা দিলাম বা 5 বছরে জমা দিলাম, আমার রিস্ক কী হতে পারে, ঠিক না। রিস্কের কথাও কিন্তু ওখানে উল্লেখ করা আছে এই সার্কুলারটাতে। রিস্কটা হলো যখন কিনা আপনি এই 3 বছরের আওতাতে জমা দিবেন বা 5 বছরের আওতাতে জমা দিবেন বা স্যালারি কার্ডটাতে জমা দিবেন। আরেকটা বিষয় আছে, সেটা আমি বলবো। এখন থেকে তিনি বলে দিয়েছে যাদের ফাইলটা জমা দেওয়া হবে, যে কোনো ডিসিশনে হোক না কেন, যদি নেগেটিভ ডিসিশন হয় সেক্ষেত্রে আপনাদের সরাসরি যাতে প্রকৃতি আসে দিয়ে দেওয়া হয়, শক্তি লেটার যেটাকে বলে থাকি, সেই শক্তি দেওয়াতে দিয়ে দেয়, ঠিক আছে। আগে যেটা ছিল সেটা কিন্তু সবসময় দিত না, অনেক ক্ষেত্রেই অনেকেই বলে যে আমি কিন্তু পাইনি। এখন কিন্তু এটা যদি আপনারা নাও পান, ওটা ধরে নিতে হবে যে আপনারা কি পেয়ে গেছেন, এবং সিদ্ধান্ততে উল্লেখ করা থাকে। সাথে করে আরও তারা কী করে দিছে, সেটা হলো ইএফটিএফ। আমাদের সবাইকে বলে থাকে হলো প্রকৃতির কথা, যে কোনো সংগঠনে যান, সে জায়গা থেকে বা যে কারো জিজ্ঞাসা করেন, যে বলে দেয় আপনাকে শক্তি লেটার দিয়ে দিছে। আপনাকে যে নিষেধাজ্ঞা করে দিছে সেটা কিন্তু খুব কম বলে। নিষেধাজ্ঞাটা আরেকটু মারাত্মক, সেটা হলো ইএফটিএফ। আপনাকে ফ্রান্সের মাটি এবং স্পেস সেঞ্জেন যেটা আছে সেখান থেকে নিষেধ করে দেয়, আপনি 1 বছরের জন্য বা কয়েক বছরের জন্য আপনি আর ঢুকতে পারবেন না, ঠিক আছে। তার মানে হলো আপনাকে যখনই নিষেধাজ্ঞা দেবে তখনই কিন্তু ওই সিস্টেম সিস, আপনারা শুনেন ফেসবুকে যে সিসে পড়ে গেছে, ওই সিস্টেম সিসেতে তখন তিনি পড়ে যান। এই তার মানে হলো এখন থেকে যারা কিনা জমা দিবেন, ঠিক আছে, তার পরবর্তী থেকে যদি আপনাদের রিজেক্ট করে দেয় কাউকে, তখনই আপনাদের ধরে নিতে হবে আপনাদেরকে ওপিতে দেওয়া হয়েছে এবং আপনাদের সিসেও রাখা হয়েছে, স্পেস সেঞ্জেনে। আপনারা যদি পর্তুগালে বা স্পেনে বা অন্য কোনো দেশে যে আবার জমা দিতে চান, তখন কিন্তু আপনাদের এই জিনিসটা নিয়ে সমস্যা হবে, ঠিক আছে। এবং প্রকৃতির মেয়াদটা এখন কয় বছরের দিছে? 3 বছর করে দিছে। আগে ছিল যেটা 1 বছরের ছিল, ঠিক আছে। 1 বছর থেকে 3 বছরের করে দিছে, তাও 2024 থেকে এটা করে দিছে। আগেকার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তিনি যে নিয়মটা বের করে গেছে, ঠিক আছে, সেই নিয়মের থেকে করে গেছে প্রকৃতিটা। আরেকটা জিনিসও উল্লেখ করেছে এখানেতে, যে জিনিসটা কিনা এখনও যেভাবে বললাম ঘোলাটে রয়েছে, সেটা হলো আগে যারা কিনা ওপিতেফ পাইছে, ঠিক আছে, ওই ওপিতেফটা কতদিন থাকবে। আগে যেরকম ধরেন 2023 সালেতে পাইছেন, ওটার প্রভাব কি এখনও পড়বে কিনা। আগে তো উল্লেখ করা ছিল 1 বছরে ছিল, ওটার প্রভাবটা এখনই আসছে কিনা, ঠিক আছে, এবং আপনারা জমা দিতে পারবেন কিনা, সেই জিনিসটা আছে এখানেতে। এটা উল্লেখ করে দিচ্ছে যাদের কিনা আগেকার ওপিতেফ ছিল, ঠিক আছে, ওই ওপিতেফটা কেউ যদি কিনা পেতে চায় সেটার আওতাতে আনতে পারে। তার মানে হলো আপনাকে রিজেক্ট করার কারণ হিসাবে ওই ওপিতেফটাও দেখাতে পারে। কারণ কি, যে আপনাকে ওপিতেফ দেওয়া হয়েছিল কিন্তু আপনি ওই ওপিতেফটা মানেননি, না মানার কারণেতে আপনাকে যে কাগজটা দেওয়া হবে না। সাধারণত যেটা কিনা হয়ে থাকে, আমি বলে রাখি, সাধারণত যেটা কিনা একটা নিয়ম বা একটা সার্কুলার যেটা হয়ে থাকে, সেটা হলো যেদিন বের হয়েছে সেই দিনের পরে যেগুলো ডিসিশন আসবে সেটার উপরে ভিত্তি করে তিনি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখন যেটা দেওয়া হয়েছে সেটা টোটালি হলো ফেফের উপরে, ঠিক আছে। ফেফে যদি চায় আগেকারটা সামনের দিকে নিয়ে আসার জন্য এবং দেখার জন্য, সেই জিনিসটা তারা করতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে হবে।
তো সেক্ষেত্রে আগেকার যে অকুতে আছে আপনারা 2022 সালেও যদি পেয়ে থাকেন, যদি কিনা ফেফে মনে করে যে এই প্রত্যেকটাও কেউ আমরা কী করবো আজকে আনবো, সেই জিনিসটা কিন্তু তারা পারবে। আপনাদের এই জিনিসটা মাথায় রাখা দরকার। আরেকটা জিনিস আছে এখানেতে সার্কুলারটাতে, আরেকটা জিনিস উল্লেখ করে দিচ্ছে, যদি কিনা আপনারা অকুতে পেয়ে থাকেন, উদাহরণস্বরূপ 2022 সালে পাইছেন, কিন্তু 2022 সালের পরবর্তীতে আপনারা কি করছেন এখানেতে, ঠিক আছে, আপনাদের যে সকল কর্মকাণ্ড অ্যাক্টিভিটিসগুলো এখানে আছে সেইগুলোকেও যাতে আয়ত্তে আনা হয় সেটাও কিন্তু এখানেতে উল্লেখ করা আছে। তার মানে কি? তার মানে যদি কিনা আপনারা অকুতে পাওয়ার পরবর্তীতে যদি ভালো করে এখানেতে কাজ করেন, ভালো করে এখানতে ভাষাটা ভালো করে আবার শিখে থাকেন, এখানে যদি কিনা আপনি কোনো ধরনের অবদান রাখেন, ঠিক আছে, সব কিছু যাতে করে তারা দেখতে পারে, ফেফে যাতে দেখে। ফেফেকে এইভাবে নির্দেশ আদেশ দেওয়া হয়েছে, সেটা হলো যদি কিনা অকুতে কাউকে দিয়ে থাকে ওটা তো দেখতে হবে, তার পাশে আরও দেখতে হবে যে তিনি কী ভালো কাজ করছে এবং তার অন্য কী আছে। একটা দিক বন্ধ করতেছেন, ঠিক আছে, কিন্তু আরেক দিক দিয়েও যাতে যদি ভালো কিছু করে থাকে ওই জিনিসগুলো যাতে আমলে আনা হয়, ঠিক আছে। যে আপনারা অকুতে পাইছেন দেখে যে আপনারা ভয় পেয়ে যাবেন তেমনটা কিন্তু না। আপনার অকুতে একটা কাটানোর এটাও কিন্তু আরেকটা উপায়, যে আমি অকুতে পাইছিলাম কিন্তু আমার অন্যদিকে অনেক কিছু করছি, যেটা কিনা আমি প্রমাণ করতে পারবো, ঠিক আছে। যদি প্রমাণ করতে পারেন এটা কিন্তু সব থেকে বেটার, এই জিনিসটা উল্লেখ করা রয়েছে। আরও এখানে কিছু ঘোলাটে আছে, সেটা হলো যারা কিনা যেভাবে বলছিলাম যে পরিবারের মাধ্যমে যারা কিনা জমা দিবে তাদের ক্ষেত্রে কী হবে, তাদের কি 5 বছর নাকি 7 বছরে জমা দিবে তারা, ঠিক আছে। কারণ যেভাবে বলছিলাম যে তাদের কিন্তু 5 বছর এখানে স্টে করতে হয়, তার পরবর্তীতে তারা জমা দিতে পারবে। এখন কি তারা 5 বছর অপেক্ষা করবে নাকি 7 বছর? এখানেতেও কিন্তু রয়েছে। কিন্তুটা কেমন? সেটা হলো যদি কিনা আপনারা দেখাতে সক্ষম হন যে আমি ভাষাটা শিখে গেছি, এখানে অভ্যস্ত হয়েছি ঠিকমতো, এখানে কাজ করতেছি, আমি আমার পরিবারের স্ত্রী যিনি আছেন তিনিও এখানেতে সক্ষম আছে, ঠিক আছে, এবং তিনিও এখানেতে কাজ করতেছে, ফ্যামিলি সিচুয়েশনটা ঠিক আছে, ভালো করে চেষ্টা করতেছেন। যদি আপনাদের নিজস্ব বাসস্থান থাকে বা নিজেরা যে অনেক কিছু করতেছেন এটা যদি প্রমাণ করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা 5 বছরেতেও জমা দিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। কিন্তু যদি কিনা আপনারা পরিবারের মাধ্যমে থাকেন, সাধারণত যে নিয়মটা আছে সেই নিয়মের উপর ভিত্তি করেও আপনাদের সমস্যা তো হয়ে যাবে তখন, যদি আপনারা এই প্রমাণগুলো না দেখাতে পারেন। অনেকে আছে যে শুধুমাত্র 5 বছর না, 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এই লেভেলটাও নাই তাদের, ঠিক আছে, যেটা কিনা খুবই দুঃখজনক। আমাদের এটা হওয়ার আরেকটু কারণ আছে, সেটা হলো আমরা যেহেতু মনে করে থাকি অর্থ দিলে পরে সব কিছু হয়ে যাবে, আমাদের এই মাইন্ডটা এখনও আছে, এটার জন্য আমরা আর কোনো কিছু শিখতে চাই না। আমাদের একটা সমস্যা হলো আমরা কোনো এক জায়গাতে গেলাম, যারা এখানে এটা করে থাকে, কাজ বিজনেস করছে, তাদের কাছে গেলাম, এর কারণে আমরা আর চাপ নিতে চাই না। এই সকল কারণেই কিন্তু এই নিয়মগুলো বানানো হচ্ছে, আমাদের দোষের কারণে এক ধরনের, ঠিক আছে, চাপ প্রয়োগ করা হচ্ছে। আর বাচ্চারা তো এখানে তো অবশ্যই পড়াশোনা করতেছে, তাদের কোনো সমস্যা হয় না। একটা জিনিস আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, ঠিক আছে, তাহলে আপনারা আর একটু ভালো করে বুঝতে পারবেন। এক পরিবারের 3 জন জমা দিচ্ছে, ঠিক আছে, বাচ্চা পড়াশোনা করতেছে, এখানেতে ভালো পড়াশোনা করতেছে, কারো কিন্তু কাগজ নাই, বাবা মাও জমা দিচ্ছে, ঠিক আছে, কারোটা হয় নাই, মাঠটা হয়েছে কাগজ। কী কারণে হয়েছে মাঠটা? বাচ্চাটা হবে কিন্তু বাবারটা হয় নাই, মাঠটা হয়ে গেছে, কী কারণে হয়েছে বলতে পারেন? কাজের কথা বলছেন আপনি? জি না, সবাই একসাথেই থাকে, সবাই একসাথেই জমাও দিছে। হ্যাঁ, মা ঠিক আছে, এখানে আসার পরে থেকে তিনি অনেক ধরনের প্রশিক্ষণ করছে, অনেক ধরনের ভাষার উপরে তিনি চর্চা করছে, তিনি এটা দেখাতে সক্ষম হয়েছিল। অনেক সংগঠন থেকে তিনি অ্যাটেস্টেশন নিয়ে গেছিল। তিনি এখানে যে সকল সংগঠনে এসে ভালো করে কোর্সটা করছে, ঠিক আছে, তিনি ভাষাটা যে শেখার চেষ্টা করতেছে, তিনি এখানে ছিল, এখানে যে বসে ছিল না, শুধুমাত্র এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা দিয়ে থাকে, এবং তিনি যে কোনো প্রশিক্ষণ যখন পেত, ঠিক আছে, তিনি খোঁজ রাখার কারণে, এবং তিনি ওই সকল প্রশিক্ষণ যে কোর্সে সেগুলো দেখানোর কারণে তাকে এই কাগজটা দেওয়া হয়েছে, সবার আগে কিন্তু হয়েছে, যেটা কিনা বাচ্চার হওয়ার কথা ছিল। তিনি এখানে
হায়ার স্টাডি করতেছে, ঠিক আছে, কিন্তু তারটা এখন পর্যন্ত দেয় নাই, পাবে ঠিক আছে, কিন্তু তার মার্কটা আগে হয়ে গেছে। কারণ কি, তিনি দেখাতে পারছে তিনি এখানে ইন্টিগ্রেশন হতে পারতেছে। এরকম সেম আপনাদের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। আপনারা পরিবারের মাধ্যমে জমা দিলে পরেও আপনারটা যে হয়েছে বা আপনারটা যে হবে, ঠিক আছে, এমনটা কিন্তু গ্যারান্টি নেই। আপনার স্ত্রীটাও হতে পারে বা আপনার ছেলেটা তো হবে, এটা যেহেতু এখানে তিনি পড়াশোনা করতেছে হবে। এর কারণেতে আপনাদের অবদানটাও দেখাতে হবে। অবদান যদি ভালো করে দেখাতে পারেন তাহলে এটা ঠিক আছে, কারণ নিজের জন্য যে চিন্তা ভাবনা করবেন তেমনটা কিন্তু শুধুমাত্র না। আরেকটা আছে, সেটা হলো যারা কি অনেকে আছে যারা কিনা এখানে বিয়ে করছে, ঠিক আছে, যে হয়তোবা যাকে বিয়ে করছে তিনি ন্যাশনালিটি পেয়েছে ফ্রান্সের, তো সেই ক্ষেত্রে কী হতে পারে, ঠিক আছে, যারা কিনা ন্যাশনালিটি পেয়েছে তাকে বিয়ে করছে, কিন্তু যে বিয়ে করছে তিনি অনিয়মিত, ঠিক আছে, তার ক্ষেত্রে তখন কতদিন অপেক্ষা করতে হবে, এই প্রশ্নটাও অনেকে আসে। যদি কিনা ন্যাশনালিটি পেয়ে থাকে কেউ এবং যাকে বিয়ে করছে তিনি অনিয়মিত থেকে থাকে, তাহলে তাদেরকে দেখাতে হবে তারা 1 বছর বসবাস করছে একসাথে, সেই জিনিসটা দেখাতে হবে। এবং অন্য যে সকল জিনিস বললাম সেই জিনিসগুলো তো অবশ্যই আছে। সেই জিনিসগুলো থাকলে যে ন্যাশনালিটি পেয়েছেন তাকে বিয়ে করছেন দেখে যে আপনাকে দিয়ে দেবেন তেমনটা কিন্তু কোনো কথা নেই। আরেকটা আছে হলো যারা কিনা বিয়ে করছে, যাকে বিয়ে করছে তার শুধুমাত্র কাগজ আছে, ঠিক আছে, কিন্তু যাকে বিয়ে করছে তার কোনো কাগজ নাই, সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রে নিয়মটা সেটা হলো আপনাদের বসবাস করতে হবে 18 মাস একসাথে, ঠিক আছে। আপনারা যে একসাথে বসবাস করতেছেন, এখানে একটা জিনিস আছে, বিয়ে করা মানে কি? আমরা কিন্তু বিয়ে করা মানে আমরা ধরে নিয়ে থাকি যে ধর্মীয়ভাবে বিয়ে বা কোর্টে গিয়ে বিয়ে, এই জিনিসটা ঠিক না। এখানে কিন্তু বিয়ের আগেও একসাথে বসবাস করে থাকে, তাই না? ওটাকে কী বলি আমরা? লিভ টুগেদার বলি। আর ফ্রান্সেতে en français on dit quoi? কাঙ্কুবিনাশ বা পাক্স, ঠিক আছে। কাঙ্কুবিনাশটা যদি করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন। অনেক দেশ হয়ে তার স্ত্রীকে নিয়ে আসে দেখানোর জন্য, তার পরবর্তীতে তার কাগজটা যাতে হয় সেই জিনিসটার জন্য। তো আপনার যদি এরকম আপনাদের যদি সিচুয়েশন এমন হয় বা যারা লাইভে দেখতেছে তাদের যদি সিচুয়েশনটা এমন হয়, আপনারা যেটা করতে পারেন এখন থেকে, ঠিক আছে, সেটা হলো প্রত্যেকটা ম্যারিজে গেলে পরে আপনারা এই কাঙ্কুবিনাজের একটা ফর্ম থাকে বা একটা চিঠি থাকে, প্রত্যেকটা ম্যারিজ আওতাতে ভিন্ন ভিন্ন কিন্তু এই সিস্টেমটা হয়ে থাকে। তাদের কাছ থেকে আপনারা যে কাঙ্কুবিনাস, আপনারা যদি বিয়েটা ডিক্লেয়ার নাই করতে চান কিন্তু কাঙ্কুবিনাস হিসাবে যে আপনারা আছেন ওই জিনিসটা এখন থেকেই দেখানো শুরু করে দেন, তাহলে আপনাদের এই কাজটা অনেকটাই এগিয়ে যাবে। আপনার স্ত্রী যদি কিনা এখনও আশ্রয় প্রার্থী হিসাবে থেকে থাকে, ঠিক আছে, অনেকেই ডাউট করে থাকে যে এখনই ডিক্লেয়ার করবো কিনা বা এখনই দেখাবো কিনা একসাথে থাকি, এই জিনিসটা কিন্তু এখন থেকে করলে পরে তাদের যে মাসগুলো যাচ্ছে এটাও কিন্তু তখন কাউন্ট করা হবে, ঠিক আছে। যদি পরে থেকে করান তাহলে কিন্তু পরে আবারও অপেক্ষা করতে হবে। এখন থেকে যদি শুরু করেন তাহলে ওই জিনিসটা চলে আসবে। তখন আর কি আপনাদের 18 মাস একসাথে বসবাস করতে হবে এবং অবশ্যই যে জিনিসগুলো বললাম সব কিছুই প্রমাণ করতে হবে এবং দেখাতে হবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও, এবং কতটুকু অভ্যস্ত হতে পারছেন সেইগুলোর ক্ষেত্রেও তারা দেখবে। আরেকটা জিনিস আছে, সেটা হলো এই সার্কুলারটাতে যেটা কিনা উল্লেখ করে দিচ্ছে সেটা হলো যদি কিনা কোনো ব্যক্তি পাবলিকের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে, তাহলে কিন্তু তাদের ফাইলটা অটোমেটিকলি তারা রিজেক্ট করে দেবে। হুমকির কারণ কি? মোনাজ আলম পিবলিক, ঠিক আছে, এটার মানে হলো যদি কিনা তারা সন্দেহ করে, ঠিক আছে, বা আপনাদের কর্মকাণ্ডতে তারা যদি মনে করে থাকেন, তো সেক্ষেত্রে বা যদি কিনা আপনাদের নামে কেস হয়ে থাকে, হয়তো বা হতে পারে যে আপনাকে কোনো জায়গাতে মারামারি লাগছিল বা আপনার নামে কেউ চক্রান্ত করে একটা কেস দিয়ে দিছে, ঠিক আছে, বা আপনার স্ত্রীর সাথে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে। আমি জানি এই জিনিসটা বলাটা একটু হবে, কিন্তু আপনাদের জানানোটা দরকার, কারণ এখন কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ কমিউনিটিতেও দম্পতিদের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, যেটা কিনা রিয়েলিটি।
তো এর কারণেতে মোনাস আলম পিপিকে যাদের নামে কেস আছে, ঠিক আছে, তাদের একটু রিক্সে হতে পারে বেশি। কেস কয়েক ধরনের কিন্তু হতে পারে, ঠিক আছে। এখানে যদি কেস হয় সাধারণ যে একটা কেস করা হয়েছে কিন্তু ওটা বেশি মারাত্মক না, ওটাকে তারা আমলে আনবে, ঠিক আছে, কিন্তু তারপর গুরুত্বটা তেমনটা না দিতে পারে। যদি কিনা আপনারা এখানেতে কোনো ক্রাইম করে থাকেন, মারাত্মক ক্রাইম, ওটা হতে পারে আপনার কোনো ধরনের পরিকল্পনা করতেছেন টেররিস্ট অ্যাটাকের মতো, বা আপনারা যদি কাউকে মেরে ফেলার হুমকি দিয়ে থাকেন, ঠিক আছে। এর কারণে বললাম ফেসবুকে যারা পোস্ট করে, ঠিক আছে, তারা মনে করে থাকে আমরা নিরাপদে আছি, কোনো ধরনের কোনো সমস্যা নেই, ঠিক আছে। অনেক সময় ফেসবুকেও হুমকি দেয়, ফেসবুকের হুমকির উপরে ভিত্তি করেও কিন্তু অনেকে কেস করে থাকে, ঠিক আছে, কারণ এটা তার নিরাপত্তার দরকার আছে। তো কেসটা যদি দেখা যেয়ে থাকে, যখন ভেরিফাই করবে আপনাদের ফাইলটা তো জমা দিয়ে আসবেন, তখন তো তাদের কাজ হলো প্রেসের কাজ, এবং যারা কাজ করে ওখানে তাদের কাজ হলো আপনার বিষয়টা নিয়ে তারা যাচাই বাছাই করা। আপনি বা আপনার সাথে যে আরেকজন জমা দিচ্ছে, ঠিক আছে, তারটা হয়ে গেছে, আপনারটা হয়নি, কিন্তু আপনারটা তারা ভেরিফাই করতে হয়তো বা সময় নিতেছে। এর কারণেতে আপনারা মাথায় রাখতে হবে যে যাতে করে আপনাদের কনসিডার না করা হয় যে আপনারা হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছেন। হুমকির কারণ হয়ে যদি দাঁড়ান, ঠিক আছে, যার কিনা এখানে উগ্রপন্থী বা এখানে কী বলে কঠোরপন্থী মুসলিম যারা আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এখানেতে, হ্যাঁ অবশ্যই আমরা আমাদের ধর্মকে বিশ্বাস করি, মানি, সব কিছুই করি, যার যার ধর্ম এটা মানা দরকার, কিন্তু তার পরবর্তীতেও যাতে করে আমরা এমন কিছু না করি যেটা কিনা আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এমনও আছে যাদের কিনা কার্ড দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, এবং ন্যাশনালিটিও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কার্ডও নিয়ে গেছে, ন্যাশনালিটিও নিয়ে গেছে। এমন উদাহরণ বাংলাদেশিদের মধ্যেও আছে, ঠিক আছে। এটা আপনার রিফিউজির ক্ষেত্রেও হতে পারে, আপনার কার্ডটাও নিয়ে যেতে পারে, আপনার স্যালারি কার্ডের ক্ষেত্রেও হতে পারে, কার্ডটা নিয়ে যেতে পারে যদি মোনাস আলম দিকে তারা মনে করে থাকে সেক্ষেত্রে। আর ভায়োলেন্স কনজুগাল যেটা আছে, ভায়োলেন্স কনজুগাল দম্পতিদের মধ্যে যে কোলাহল হয়ে থাকে, সেই জিনিসটাও কিন্তু অনেকটাই এফেক্টেড করে তখন। এটার কারণে যদি কিনা আপনারা অবশ্যই খুঁটিনাটি সমস্যা হতে পারে দম্পত্য জীবনে যেটা হয়ে থাকে, যতটুকু দেখতে পারি বা শুনতে পারি, কিন্তু আমরা এমন কিছু না করি যাতে করে এই জিনিসটা আমাদের ভবিষ্যতে সমস্যা হয়। আর দিকে যেভাবে বললাম, এটা যাদেরকে মনে করা হবে তাদের ফাইলটা তারা গ্রহণ করবে না। এই কারণে আপনাদের ফাইলটা যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে। আপনার যদি কেস কোনো ধরনের এখন বলতে পারেন যে আমাদের তো ফাইন হতে পারে, যে আমি একটা জায়গাতে গেছিলাম আমাকে ফাইন করে দিচ্ছে, ওটা কীভাবে নিবে তারা, ঠিক আছে। যদি কিনা কোনো ফাইন আপনাদের থেকে থাকে, ঠিক আছে, ও ফাইনটা আপনাদের নামে যদি চিঠিপত্র এসে থাকে আপনারা ফাইনটা দিয়ে দিতে পারেন। যদি একবারে না দিতে পারেন তাহলে ইনস্টলমেন্টের মাধ্যমে আপনারা দিয়ে দিলে পরে ভালো হবে, বেটার হবে। কারণ এটা আপনার এখন যদি সমস্যা না করে ন্যাশনালিটির ক্ষেত্রে সমস্যা করবে, এই জিনিসটাও মাথায় রাখতে হবে। আর অনেকে আছে, ঠিক আছে, যে একজনের উবের আইডি আরেকজন ব্যবহার করতেছে, এটা আমাদের কমিউনিটিতে অনেকেই করে। তো উবের আইডি তো আরেকজনে দিচ্ছে আপনাকে, ঠিক আছে, আপনি চালাচ্ছেন, সমস্যা নেই, কিন্তু যে দিচ্ছে বা আপনি যখন চালাবেন, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, ঠিক আছে, বা কোনো ধরনের আপনারা যখন যে ট্রাফিক সিগন্যালগুলো যদি না মানেন, তখন কিন্তু আপনাদের উপরে আসবে, এবং সাথে করে আপনি যে অন্যজনের আইডি ব্যবহার করে উবারটা চালাচ্ছেন, তখনও কিন্তু আপনারা এই যে দুর্নীতি যেটা আছে ওটার মধ্যে আস্তে আস্তে পড়ে যাবেন, তখনও কিন্তু আপনাদের ফাইলে তখন এফেক্টে পড়তে পারে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরেকটা যেটা কিনা একটু আশার আলো যেটা কিনা আছে, ঠিক আছে, আশার আলোটা নিয়ে আমি এই করবো। আরেকটা জিনিস এখানে অ্যাড করে রাখি, সেটা হলো মুসলিম ধর্মেতে বহু বিবাহ, 4টা বিবাহ করা যায়, ঠিক না, কিন্তু ফ্রান্সেতে কিন্তু এটা যায় না। ফ্রান্সে আপনার যদি কিনা দেখা যেয়ে থাকে, এখানে তো সার্কুলারতে উল্লেখ করা আছে, যদি কোনো ব্যক্তি পলিগামি
বহু বিবাহ করে থাকে, যদি এটা প্রমাণ হয় তাহলেও তার ফাইলটা গ্রহণ করবেন। আপনারা যদি ভেবে থাকেন আমি দেশে একটা বিয়ে করে আসছি, এখানেও একটা বিয়ে করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা কিন্তু মনে করেন না, কারণ এটা পলিগামি কিন্তু গ্রহণযোগ্য না, ঠিক আছে। এটা যে কোনো ক্ষেত্রে যদি কিনা, এটাও আরেকটা জিনিস আছে, এটা আমাদের কমিউনিটি বাংলাদেশি বা এশিয়ান কম দেখা দিয়ে থাকে, কিন্তু আফ্রিকান যারা আছে তারা কিন্তু পলিগামি বেশি। এটা লুকানোর কোনো বিষয় না, বা আপনারাও জানেন, ওখানে কিন্তু 2টা বা 3টাও বিয়ে করে থাকে, ঠিক আছে। আমিও অনেকেই জানি যারা এখানে বলে থাকে আমার এখানেও একজন আছে, দেশেও একজন আছে, ঠিক আছে, বা 2জন আছে, বা ওখানেতে এটা 5জনও আছে, ঠিক আছে। কিন্তু এখানে যদি জানতে পারে, আপনারা যদি কার্ডও পেয়ে থাকেন, আপনার যে কোনো স্ত্রী যদি কমপ্লেন করে আপনার কার্ডটা কিন্তু নিয়ে যেতে পারে, বা অন্য কোনো ব্যক্তিও যদি কমপ্লেন করে এই বিষয়টা নিয়ে, ঠিক আছে, তখনও কিন্তু আপনাদের কার্ডটা যদি ইনকোয়ারি করে পাওয়া যায়, কার্ডটা কিন্তু নিয়ে যেতে পারে বা পাসপোর্টটা নিয়ে যেতে পারে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর যেটা কিনা আশার আলো যেটা আছে, ঠিক আছে, আশার আলো কী কারণে বলছি, সেটা হলো করোনা ভাইরাসের সময় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রেস্টুরেন্ট সেক্টর, হোটেল সেক্টর, এই সকল সেক্টরে মানুষ কাজ করছে বেশি, এবং যারা বিদেশি আসছে তারা কিন্তু এই সকল সেক্টরে কাজ করে থাকে। মেতে অন্তঃ যেটা আছে, যে সকল কাজের চাহিদা বেশি, যে সকল কাজে বেশি মানুষ প্রয়োজন হয়ে থাকে, মেতে অন্তঃ, সেটার উপর ভিত্তি করে একটা আপনাদেরকে বলা হয়েছিল যে লিস্ট বের করবে, লিস্ট দিবে, এবং একটা নিয়মও করা হয়েছে 2024 সালে যে নিয়মটা করছে, ওখানে যে উল্লেখ করা আছে যে সকল ব্যক্তিরা মেতে অন্তঃতে কাজ করে থাকে তাদের 3 বছর এখানে থাকলে পরে এবং 12টা ফিস টু পে যদি দেখাতে পারে তাহলে কিন্তু ফাইলটা জমা দিতে পারবে। ওই জিনিসটা কিন্তু এখনও প্রযোজ্য। কেউ আসছে না, তো এখনও কিন্তু ওই জিনিসটা, ঠিক আছে, ওই জিনিসটার পরিবর্তন হয় না, ওই জিনিসটা এখনও প্রযোজ্য, এখনও আর কি চলমান, অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এখানে কিন্তু রয়ে গেছে, কিন্তুটা কি, যখন এই করোনা ভাইরাস আসছিল তখন তারা যে মেতে অন্তঃ লিস্টটা করছে, ওই লিস্টটাতে যারা বিদেশে থাকে, বিদেশিরা এখানে বসবাস করছে, তাদের লিস্টে খুব কম। কারণ কি, ওই লিস্টে যারা কিনা ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, নার্স আছে, এবং এখানকার যে ম্যানেজার টাইপের যারা এখানে কাজ করে থাকে, ঠিক আছে, তাদেরকে হলো বেশিরভাগ ক্ষেত্রে রাখা হয়েছে। এবং লিস্টটা করা হয়েছিল আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ। আপনার ইলডোফন্সে যে লিস্টটা আছে ওইটা যে আপনার মার্কসাইতে লিস্টটা এক, তেমনটা না, ভিন্ন ভিন্ন লিস্ট করা হয়েছে। যারা যে সকল সেক্টরে বেশিরভাগ মানুষ কাজ করে সেইগুলোই নেই, রেস্টুরেন্ট নেই, হোটেল নেই, তার পরবর্তীতে আলিমন্টাসতে হোটেল কিন্তু নাই, ঠিক আছে, রাকশহরে যারা হায়ার লেভেলে কাজ করে তাদেরকে রাখা হয়েছিল। এর কারণেতে আমরা যারা কিনা সংগঠন, আমাদের কিন্তু কাজ চলমান ছিল যাতে করে এই মেতে অন্তঃতে রেস্টুরেন্ট সেক্টর, হোটেল সেক্টর, আলিমন্টেশন সেক্টর এবং অন্যান্য যে সকল সেক্টরেতে বেশিরভাগ মানুষ বিদেশিরা কাজ করে থাকে তাদেরকেও রাখা হয়, আওতাতে আনা হয়। যদি এটাকে পাস, ইতিমধ্যে তারা বলছে যে ফেব্রুয়ারি মাসের মাঝখানেতে লিস্টটা আপডেট করবে, ঠিক আছে। আপডেট করলে পরে অনেক কিছুই আশা করা যাচ্ছে, যারা কিনা আপনারা এই সকল সেক্টরে কাজ করেন তাদের একটু আশার আলো দেখা যাবে। তখন আসলে কি, ওই কার্ডটা দেওয়া হবে টেম্পোরারি একটা কার্ড, 1 বছরের একটা কার্ড দেওয়া হবে। ওই কার্ডটা আপনারা যতদিন কিনা কাজ করবেন, ওই সেক্টরে কাজ করবেন, ততদিন আপনাদের তারা পুনরায় আবার বিবেচনা করবে যে এটাকে নবায়ন করে দিবে কি দিবে না, সেটার উপর ভিত্তি করে তারা করবে। এখন যারা আছে, যারা কিনা এই কসাই হিসাবে কাজ করেন, ঠিক আছে, বুশনিতে যারা কাজ করেন, তারা কিন্তু এটা আওতাতে পড়ে। এবং তার পরবর্তীতে যারা নার্স হিসাবে আছে, যারা হাসপাতালে জব করে থাকে, তারাও কিন্তু এই আওতাতে পড়ে থাকে। তার পরবর্তীতে আপনার বিল্ডিংয়ে, এতেপে বিল্ডিং কনস্ট্রাকশনে যারা কাজ করে থাকে, ঠিক আছে, যারা শেফ হিসাবে আছে, তারাও কিন্তু এটা আওতাতে পড়ে। তো এই সকল কাজকে যে আমরা নেগলেক্ট করবো তেমনটা কিন্তু না, কসাই হিসাবে কাজ করাটা কিন্তু কোনো কিছু দোষের কিছু না, ঠিক আছে। তো এখন এই ফেব্রুয়ারিতে যদি কিনা লিস্টটা আপডেট করে তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনাদের যদি ইকুইটি থেকেও থাকে, ঠিক আছে, যেটা বললাম, যদি সব কিছু ফুলফিল করতে পারেন, তারপরেও আপনারা 3 বছরের আওতাতে জমা তখন দিলে পরে ভালো হবে। কারণ কি, তখন তারা দেখবে হলো আপনারা মেতে অন্তঃ যেটা আছে সেই জিনিসটাতে তারা প্রাধান্য বেশি দিবে, ঠিক আছে।
ওই জিনিসটা তারা গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। আর তারা আরেকটা জিনিসও দেখতে পারবেন যে কীভাবে তারা ডিসিশন নিয়ে থাকে। ফ্রান্সে যারা কিনা নিয়মিতভাবে বসবাস করতেছে, যারা কিনা RSA-তে আছে, কাফের টাকা যারা খাচ্ছে, ঠিক আছে, খাচ্ছে অন্যভাবে নিয়েন না, যারা পাচ্ছে তাদেরকে কিন্তু এখন কঠিন করে দিচ্ছে। কঠিন করার কারণটা কি? কারণ তারা দেখতে চাচ্ছে যে মেটিয়ন পঞ্চমতে যে সকল কাজের মানুষের চাহিদা বেশি, ওই সকল ক্ষেত্রে ফরাসিরা কাজগুলো করতে চায় কিনা, ঠিক আছে। এর কারণে RSA-র ক্ষেত্রে প্রতি সপ্তাহে 15 ঘন্টা কাজ কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে। এটা আগে কয়েকটা ডিস্ট্রিক্ট এক্সপেরিমেন্টালভাবে দেখছিল, এখন তারা সব ক্ষেত্রেই দিয়ে দিছে, এটা সবার ক্ষেত্রেই করতে হবে। এবং চুক্তিপত্রও তারা করতেছে এই RSA-র ক্ষেত্রে। আমি কী কারণ বললাম, দেখার জন্য যদি কিনা তারা ফুলফিল করতে পারে এই মেটিয়ন তহসিলের ক্ষেত্রে। এই মেটিয়ন তহসিল লিস্টটাও কিন্তু তারা ভবিষ্যতে, আপাতত তারা রাখতেছে, ভবিষ্যতেও কিন্তু এটা তারা বাদ দিয়ে দিতে পারে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এর কারণে মেটিয়ন তহসিল একদিকে ভালো, ঠিক আছে, আরেকদিকে হলো টেনশনেরও বিষয় থাকে। কারণ একজন ব্যক্তিকে যদি কিনা একটা কার্ড দেওয়া হয়, ঠিক আছে, কার্ড পেতেও কিন্তু অনেকের দেখা যায় যে 6 মাস লেগে যায় বা 7 মাস লেগে যায়। অনেকের আছে যাদের কিনা 1 বছরও হয়ে যায়, তারপরেও তারা নিয়মিত হয়েছে কিন্তু কার্ডটা এখনো হাতে পায়নি। তো সেম যদি কিনা প্রিফেকচার এই কাজটা করে, মেটিয়ন তহসিলতে নিয়মিত করে দিল, কিন্তু আপনাদের মাথায় বোঝা রেখে দিল যে আপনারা পাইছেন কিন্তু আপনারা কার্ডটা হাতে পান নাই, তখন কিন্তু খারাপ অবশ্যই লাগে। আর 1 বছর আপনার আবার নবায়ন করতে হবে, তার মানে 3 মাস আগে থেকে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে পুনরায় আবার ফাইল গোছানো, পুনরায় আবার জমা দেওয়া। তার মানে সবসময় মাথায় টেনশনটা থাকে। এটার কারণে আমরা বলছি যে এটা একটা সমাধান, ঠিক আছে, এটা কিন্তু পার্মানেন্ট কোনো সমাধান হতে পারে না। কারণ একজন ব্যক্তি সবসময় টেনশন নিয়ে বসবাস করবে, এটা তাহলে তাকে কীভাবে নিয়মিত করে দেওয়া হবে, এই জিনিসটা রয়েছে। তো আশার আলো ফেব্রুয়ারি মাসের মাঝখানে আমরা একটু পেতে পারি এই জিনিসটাতে। আর কিছু হলো যে আরেকটা আশার আলো হলো ফ্রান্সের সরকার। এর আগেকার সরকার কত মাস ছিল? এই জন্য বলছে 3 মাস ছিল, ঠিক আছে। 3 মাস ছিল, কারণ হলো বামপন্থী যারা আছে তারা চাচ্ছে না এই ডানপন্থী দ্বারাতে প্রধানমন্ত্রীকে রাখার জন্য, ঠিক আছে। এখনকার যে প্রধানমন্ত্রী আসছে তিনিও একটু দেখা যাচ্ছে যে কঠোর ডানপন্থীদের মতন। জানি না আপনারা শুনছেন কিনা, ফ্রান্সে যে বাজেটটা পাস করানো হয়েছে 2025 সালের জন্য, এটা কিন্তু মিশেল বার্নিয়ে যে বাজেটটা দিয়েছিল তার থেকে আরও খারাপ বাজেট দিচ্ছে। তার পরবর্তীতেও দেখা যাচ্ছে এটাকে পাস করায় নিয়ে গেছে, ঠিক আছে। তিনি ধারা নাম্বার 49.3 ব্যবহার করে এটাকে নিয়ে গেছে পাস করায়। কিন্তু এটা পাস করা জোরপূর্বক যেটাই হোক না কেন বেশি দিন কিন্তু থাকতে পারে না। এর কারণে বামপন্থী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে মসজিদুল সানসুর সেটাকে, যেটার মাধ্যমে মিশেল বার্নিয়ে সরকারকে ভ্যানিশ করে দিয়েছিল, আবার পুনরাতে এটা আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সম্ভব খুব শীঘ্রই ইতিমধ্যে জমা দেওয়া হয়েছিল, ওটাকে রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু আবারও এই মসজিদুল সানসুরটা আবারও পাস করে হতে পারে পার্লামেন্ট থেকে। তার মানে হলো এই সরকারটা যে যদি বেশি দিন না থাকে, ঠিক আছে, তাহলে আবার একটু আশার আলো দেখা যেতে পারে। কারণ তখন আবার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, নতুন প্রধানমন্ত্রী আসবে, নতুন অনেক ধরনের হতে পারে। আর যদি বামপন্থী কেউ আসে তখন আমাদের ক্ষেত্রে আশার আলোটা একটু বেশি থাকে। কারণ বামপন্থীরা সবসময় একটু বিদেশিদের পক্ষে থাকে বা জনগণের পক্ষে থাকে। এখন যেটা করা হয়েছে বাজেটের ক্ষেত্রে, যারা কিনা রিটায়ার্ড ব্যক্তি আছে, ঠিক আছে, তারাও সমস্যাতে পড়ে যাবে এই জিনিসটা। আর যে যারা কিনা বিদেশি হিসাবে এখানে IMOটা আছে, ঠিক আছে, একটা সেমও একটা IMO, ঠিক না। IMOর যে অর্থটা তারা ব্যয় করত ওই অর্থটাও কমিয়ে আনা হয়েছে। এবং নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তিনি এটাও পরিকল্পনা করছে, সেটা হলো IMOটাকে টোটালি বাদ করে দেওয়ার জন্য। IMOটা যদি বাদ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হবে। তিনি যেটা করতে চাচ্ছে সেটা হলো যে ইমার্জেন্সির একটা কার্ড করতে যাচ্ছে। ইমার্জেন্সির উপরে ভিত্তি করে তারা চিকিৎসা দিতে চাইবে। কিন্তু একজন ব্যক্তি অসুস্থ হলে পরে উনি কি ইমার্জেন্সি কিনা
বা ওটা কি মারাত্মক কিনা ওটা যদি না দেখাতে পারে তাহলে তিনি বুঝবে কী করে, বা এখানে ডাক্তার দেখাবে কী করে। আর যে মানবতার যে দিকটা আছে ওই দিকটা কিন্তু তখন আর থাকে না। এই নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে এটা তো সার্কুলার আছে, ঠিক আছে। সার্কুলার যে মেন যে পয়েন্টগুলো আছে ওগুলো আপনাদেরকে বলা হলো। আরেকটা জিনিস তথ্য দিয়ে আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো, সেটা হলো এই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটু বেশি কঠোর হতে যাচ্ছে, ঠিক আছে। তিনি যখন প্রথমবার স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে তখন থেকে তিনি চাচ্ছে ইটালিতে যেরকম করছে, যে ইটালি থেকে যারা অনিয়মিত আছে তাদেরকে আলবানিয়াতে পাঠিয়ে দেওয়ার, ঠিক আছে। ইতিমধ্যে কিন্তু অনেকজনকে পাঠানো হয়েছিল। এই ফ্রান্সের সরকারও, এই ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীও এই ধরনের পরিকল্পনা তারাও চালু করছে। কয়েকটা দেশের সাথে এটা ইতিমধ্যে কথাবার্তা শুরু করে দিয়েছে যে তাদের ওখানেকে রিপোর্ট করে দেওয়ার জন্য বিদেশিদেরকে। আপনারা যদি কিনা দেখেন, আমি যে শেষের লাইভটা করছিলাম 2024 সালেতে ফ্রান্সে অভিবাসী কীরকম ছিল বা কতজন পাঠানো হয়েছে, 2024 সালেতে সর্বোচ্চ বিদেশিদেরকে পাঠানো হয়েছে ফ্রান্স থেকে, যারা ওকিউটিএফের মাধ্যমে ছিল বা যারা কিনা মোনাস আলোর দিকে, ঠিক আছে, পড়ছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং 2025 সালেতেও যারা কিনা রিসেন্টভাবে বড় বড় সংগঠন আছে তারাও মনে করছে এবং 2025 সালে আরও বেশি পাঠানো হবে। এই জিনিসটা খুব দিনে দিনেতে মারাত্মক হচ্ছে। আর সাথে করে যে কঠোর ডানপন্থী যারা আছে তারাও কিন্তু বেড়ে যাচ্ছে এটার কারণে, ঠিক আছে। তো এই ছিল হলো আর কি মেন যে পয়েন্টগুলো আছে। আর আকাশ আসতেছে, ও আকাশ আসতে পরে আরও কিছু অ্যাড করবে। এর মধ্যে যদি কিনা আপনাদের কোনো প্রশ্ন থাকে আপাতত প্রশ্ন করতে পারেন, ঠিক আছে। একজন করে হাত তুলেন, তারই বলেন যাতে করে। কতদিন হলো আপনার জমা দিচ্ছেন? 8.5 যেভাবে বললাম, ঠিক আছে। আগে যারা জমা দিয়েছিলেন সাধারণত ফ্রান্সে এখন পর্যন্ত যেটা কিনা হয়ে আসছে সেটা এখনকার নতুন সার্কুলারটা অ্যাপ্লাই করার কথা না, ঠিক আছে। ওটা হলো আগেকার যে সার্কুলারটা আছে সেটার উপরে ভিত্তি করে কাজ করার কথা। কিন্তু আছে, কিন্তুটা কি, যদি কিনা ফেঁপে চায়, ঠিক আছে, আপনারটার ক্ষেত্রে এই নতুন সার্কুলারটাও প্রয়োগ করবে, তার হাতে এটাও অধিকার দেওয়া হয়েছে। এর কারণে বললাম যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সব ড্রাইভার আর কি ফেঁপের উপরে দিয়ে দিছে। তুমি যে সিদ্ধান্তটা নিবা সেটাই হবে, কিন্তু তুমি আমাকে রেজাল্টও দেখাতে হবে, ঠিক আছে। যেভাবে বলতেছিলাম আগেকার যে দিক নির্দেশনা ছিল তাকে তিনি সব ফেঁপেকে তিনি একীকৃত করে এটাও বলেছিল প্রতি মাসে আমাকে আপডেট দিতে হবে যে আপনার ওখান থেকে কতজন ব্যক্তি নিয়মিত হয়েছে, কতজনকে রিজেক্ট করছেন, কতজনকে পাঠাইছেন, কতজনকে ওকিউটিএফ দিয়েছেন, সব কিছু প্রতি মাসে মাসে তাদেরকে আপডেট দিতে হয়। কিছু ফেঁপে আছে, সেটা হলো যে আপনার বলছেন, ঠিক আছে, একটা হলো নিয়ম আর একটা হলো সার্কুলার। ল যেটা আছে ওটা বাধ্যতামূলক অ্যাপ্লাই করতে হবে। সার্কুলার যেটা আছে এটা ফেঁপের উপরে নির্ভর করবে, ওটা তিনি 100% অ্যাপ্লাই করতেও পারে, নাও করতে পারে। যদি না করে তো সেক্ষেত্রে তার রিপোর্টে যেহেতু তার রিপোর্ট একটা দিতে হবে, তার রিপোর্টে সব কিছু উল্লেখ করতে হবে। ধরেন যে আপনি কাজ করতেছেন না, আপনার জায়গাতে আরেকজনের কাজ করতেছে, তার সমস্যা হচ্ছে, আপনার সমস্যা হচ্ছে তার কারণে। এখন আপনি নিজেরটা দেখবেন নাকি তারটা দেখবেন? নিজেরটা আগে দেখবেন, তাই না? যদি কিনা ফেকের উপরে এই স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের চাপ না দিত যে আপনাকে রিপোর্ট দিতে হবে, তখন কিন্তু তিনি ভাবতো যে রিপোর্ট যেহেতু দিতে হচ্ছে না, বছরে একটা রিপোর্ট দিতে হচ্ছে, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু তাকে প্রতি মাসে মাসে রিপোর্ট দিতে হয়, তো সেক্ষেত্রে তো তিনিও তো দেখাতে চাইবেন যে আমি ঠিকমতো কাজ করতেছি। এবং যারা কিনা ফেঁপে থাকেন সাধারণত ফেঁপেদেরকে নিয়োগ করা হয়, ঠিক আছে, কোনো দল থেকে আসে না। তো যারা কিনা সরকারের আর কি চয়েসফুল ব্যক্তি তাদেরকে তো নিয়োগ দেয়। তো সেক্ষেত্রে সেটার উপরে ভিত্তি করে এখন দেখা যেতে পারে যে জায়গাতে আপনি জমা দিচ্ছেন সেই জায়গাতে তারা অ্যাপ্লাই করতে পারে, আর যদি ভাগ্যটা ভালো থাকে তাহলে নাও অ্যাপ্লাই করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে
আপনার ধরে রাখবেন যে 80 থেকে 90% নতুন যেটা আসছে সার্কুলারটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে না আগেকারগুলোতে। এখন 10% বা 20% এটা যদি ভাগ্যটা খারাপ থাকে তখন আর কিছু করা থাকে না। যদি কিনা দেখায় যে আপনাকে রিজেক্ট করে দিছে নতুন সার্কুলার উপরে ভিত্তি করে, তাহলে তখন আপনার উকিলকে দিয়ে অবশ্যই বাধ্যতামূলক আপনি আপিল করবেন। আপিল করলে পরে আদালত থেকে ওটাকে বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ হিসাবে নেবে। এক্স্যাক্টলি। আমি যদি আপনার প্রশ্নটা ভালো করে শুনে থাকি, সেটা বলছেন যে সংস্থার অ্যাড্রেসে দিতে হবে, প্লাস যে বাসস্থানে থাকেন সেটারও প্রমাণপত্র দিতে হবে, সেটাই তো। যে জিনিসটা সার্কুলারটাতে কিন্তু এমনটা উল্লেখ করা নেই, ঠিক আছে, আপনার বাসস্থানের বিষয়টা নিয়ে যে আপনার ডোমিসাইলটা কোনটা থাকতে হবে। যেটা কিনা এখানকার উকিল যারা আছে তারা যেটা একটু মনে করছে, এবং আমরা মনে করছি যেহেতু বলছে যে ভালো করে অভ্যস্ত হতে হবে। অভ্যস্ত হতে হলে হবে কি, আপনি যে জায়গাতে বসবাস করেন সেটার যদি প্রমাণপত্র দেখাতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে, ঠিক আছে, আপনাকে রিজেক্ট করার কারণটা কমে আসবে। যদি আপনি না দেখাতে পারেন, যদি কিনা আপনি উল্লেখ করে দিতে পারেন যে আপনি কী কারণে দিতে পারতেছেন না, ওটা তখন একটা চিঠির মাধ্যমে উল্লেখ করে দেবেন। আর যে দিতেই হবে বাধ্যতামূলক, ওটাও আমি বলে দিচ্ছি, ওটা কিন্তু কোনো জায়গাতে লেখা নেই যে আপনাকে যে দিতেই হবে। আপনার সংস্থার অ্যাড্রেস দিয়েও আপনি জমা দিতে পারবেন, কিন্তু তখন আপনার ভালো হবে যদি যে জায়গাতে থাকেন ওখানকার প্রমাণপত্রটাও দিতে। আর আপনার প্রশ্ন করার উপরে ভিত্তি করা একটা যে তথ্য দিয়ে রাখবে, সেটা হলো কি, আমরা যেহেতু আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচে থাকি মানুষ, ঠিক আছে, ম্যাচে কিন্তু 2 জন থাকে না, অনেক মানুষ থাকে, হয়তো 10 জন 15 জন আরও বেশি মানুষ থাকে। তো ওই ম্যাচ থেকে ওই অ্যাটেস্টেশনটা দিতে চাই রিক্সের কারণে, ঠিক আছে। তখন আপনাদের উপরে হয়তো একটু চাপটা বেশি পড়ে যেতে পারে, বা তখনও কিন্তু একটা বিজনেস শুরু হয়ে যেতে পারে সেখান থেকে, যে আপনাকে বাসার অ্যাটেস্টেশন দিব, সব কিছু দিব, কিন্তু আমাকে অর্থ আরও বেশি দিতে হবে। আর উনি দিতে চান একটি কারণে, এটারও কারণ আছে। কারণটা হলো, যদি জানতে পারে থেকে, ঠিক আছে, যে বেশি মানুষ ওখানে বসবাস করতেছে, একটা ঠিকানা ব্যবহার করতেছে, তখন তার উপরে সমস্যা হবে। এখানে মাসন্দ শ্রমিক যারা আছে তাদের কিন্তু খুব, আমি বলে রাখি, যদি কিনা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা হয়ে থাকে, যে বা এখনও যদি করে থাকেন আপনারা, এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা টাকা ইনকাম করতেছেন, ঠিক আছে, বা ইনকাম করবেন এই বাসস্থান ভাড়া দিয়ে, ঠিক আছে, কিন্তু বেশি মানুষ কিন্তু রাখেন না। যদি কিনা বেশি মানুষ রাখেন, যদি কেউ কমপ্লেন করে, পুলিশ আসতে পারে, আপনাদের যেভাবে বললাম এখানে কিন্তু জেলেও হয়ে থাকে বেশি মানুষ রাখার কারণে। এবং যদি কিনা আপনার ডোমিসাইলটা অন্য কাউকে বেশি দিয়ে থাকে কেউ, তখনও কিন্তু তার সমস্যা হয়ে থাকে। কারণ প্রিফেকচার থেকে, ম্যারি থেকে পুলিশও কিন্তু আসে অনেক জায়গাতে। আরেকটা জিনিস আমি বলি, কিন্তু এটা কিন্তু কেউ কী বলে অন্যভাবে ব্যবহার করেন না। 2024 সালে যে নিয়মটা বের হয়েছে, ওই নিয়মে আরেকটা জিনিসও আছে। সেটা হলো, যদি কিনা কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে তিনি এমন একটা বাসস্থানে ছিল, যে যারা কিনা এই মাসদস্য নেয়, তার মানে এই ঘুম বিক্রেতা আমি যেটা বলে থাকি, এ সকল বাসস্থানে ছিল, ওটা যদি তিনি প্রমাণ করতে পারে, তাহলে তাকে টেম্পোরারি একটা কার্ড দেওয়া হয়। তার মানে হলো, আপনারা যে বাসস্থানে আছেন ওই বাসস্থানে ধরলাম যে থাকার নিয়ম হলো 2 জন বা 3 জন, ঠিক আছে, কিন্তু আপনারা আছেন 10 জন। যদি কিনা ওইটা আপনারা প্রমাণ করতে পারেন, ঠিক আছে, প্রিফেকচারে দেখাতে পারেন এই জিনিসটা, তখন প্রিফেকচার থেকে আপনাকে নিরাপদে রাখবে, প্লাস আপনাকে এখানকার থাকার একটা কার্ড দেবে, টেম্পোরারি কার্ড। আমি কিন্তু বলতেছি, এর কারণে আমি বলতেছি আপনারা অপব্যবহার করেন না। কিন্তু এটা কিন্তু এর কারণে বাসার মালিক আপনার অনেক সতর্ক হয়ে যাচ্ছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন কথাবার্তায় যে 93-তে এরকম কিন্তু অনেক বাসাস্থানে গিয়েই কিন্তু চেক করা শুরু করে দিচ্ছে, এবং ফ্রান্সের টিভিতেও কিন্তু এই জিনিসগুলো চলে আসছে, যে এক বাসস্থানে গিয়ে দেখা যাচ্ছে যে 15 জন 20 জন করে থাকতেছে, ঠিক আছে, তখন বাসার মালিকের
সমস্যা হয়ে যায়। হ্যাঁ, ওটা আপনি নিয়মিতভাবে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনি দেশেও যেতে পারবেন। কিন্তু এটা অপব্যবহার করেন না, কারণ আপনাকে এটা আর কি করা হয়েছে কী কারণে আপনারা বলতে পারেন যে কী কারণে এটা করা হয়। এটা করা হয় যেরকম বললাম, একটা সিট ভাড়া নিচ্ছে, অনেক নিচ্ছে, খাওয়ার জন্য নিচ্ছে, কিন্তু আপনাদের যেভাবে রাখার কথা সেভাবে রাখতেছে না। আপনারা শুধুমাত্র একটা সিট নিয়ে আসেন, খুব কষ্টের মধ্যে আসেন, যেটা কিনা এখানে সে বিমা বলা হয়ে থাকে। সেটার উপরে ভিত্তি করে আপনাদের কষ্ট যে হচ্ছে, মানব অধিকারের দিক থেকে তারা এই জিনিসটা করে থাকে। ঠিক আছে, এই নিয়মটা আছে। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু অপব্যবহার করেন না, কারণ আপনাদেরকে যেই রাখুক না কেন তাকে সমস্যাকে আমরা না ফেলি, এই জিনিসটা মাথায় আপনার ট্যাক্স জমা দিচ্ছেন, বুঝতে পারেন হাতের সাপ দিয়ে আসছেন মার্চ মাসে, সব কিছু ডকুমেন্ট দিয়েছিলেন? সব দিয়ে আসছিলেন। আসলে কি যে অনেক ক্ষেত্রে দেখা দিয়ে থাকে যে 11 মাসটাও তাদের কাছে পর্যাপ্ত মনে হয় না, আমাদের কাছে বেশি মনে হয়। কিন্তু তারা ফাইলটা হতে পারে এমন একজনের কাছে পড়ছে যেখানে একটু সময় বেশি নিচ্ছে। আপনার তো কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। আপনার বলছে তারা কি বলছে যে স্টাডি করছে এমন কথা বলছে? আচ্ছা আচ্ছা, আপনি কি উকিলের মাধ্যমে দিয়েছিলেন? কোনো সংগঠনের উকিল নাকি প্রাইভেট উকিল? আচ্ছা, তো উনি কী বলতেছে, উকিলে কী বলতেছে? আপনার উকিল চেঞ্জ করছেন? স্থগিত বলতে গেলে বাদ দিচ্ছেন নাকি নতুন আরেকটা? ও না, এখন হলো কি জীবিকা রাখতে আচ্ছা, ওখান থেকে দিচ্ছে। আচ্ছা, না এখনও অনেক আছে যারা কিনা এই ধরনের কাজ করতেছে। ঠিক আছে, তো যদি কিনা 11 মাস হয়ে থাকে, আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার উকিলের মাধ্যমে, নতুন যে উকিল ধরছেন, ঠিক আছে, উকিলের মাধ্যমে আপনি যদি চান যে তাড়াতাড়ি যাতে অ্যান্সার দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যেহেতু 11 মাস হয়ে আসে, ঠিক আছে, আপনার উকিলকে নতুন উকিল দিয়ে কি আবার করছিলেন? সব আর কি নিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্পিচ, তো সেক্ষেত্রে আপনি যেহেতু নতুন করে আবার নিচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখেন উনি কী করে এবং সব কিছু ডকুমেন্ট আবার ভালো করে দিলে পরে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। আসলে কি উকিলরাও যখন মেল করে থাকে, ঠিক আছে, তাদেরকে অ্যান্সার দেয়, কিন্তু যেভাবে বললাম খেতে মনে করে আর একটু সময় লাগবে দেখার জন্য কত বছরের আর কত লিখতেছে। 7 বছর উকিলতে ছিল, শক্তি লেটারও ছিল, শক্তি দিচ্ছিল না। হ্যাঁ, শক্তি যদি না দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার হয়তো তার একটু সময় নিচ্ছে সব কিছু ভেরিফাই করার জন্য, কাজের ওখানে তো কোনো সমস্যা নেই। আর উৎসাহের কাগজটা দিয়েছিলেন?
চায় না Monsieur a déposé ça fait 11 mois, qu'est-ce qu'il faut faire? Il va falloir attendre. আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে, কারণ অনেকের আছে যারা 2 বছর হয়ে গেছে জমা দিচ্ছে, কোনো ধরনের অ্যান্সার পাচ্ছে না। আপনার যেহেতু নতুন আরেকজনকে ধরছেন, ঠিক আছে, আপনার কাজটা পাশে আপনার মোটিভেশন লেটার একটা ভালো করে লিখে দিন, যে আপনি মোটিভেশন লেটার দিয়েছিলেন, সব কিছু দিয়েছিলেন। তো এখন যেহেতু আবার নতুন করে দিচ্ছেন, আবার নতুন একটা মোটিভেশন লেটার ভালো করে দেন, ঠিক আছে। আর আপনার পরিবার এখানে আসছে নাকি দেশে? দেশে। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেটরা হুকুফ তখন করে, মানে আপনার অনেক দিন ওয়েট করছেন, আপনি 11 মাস 2 বছর। মাঝে মধ্যে আমরা ট্রাইব্যুনালে বলি যে অনেক দিন টাইম হয়ে গিয়েছে, প্রিফেকচার কোনো আনসার দেয় নাই, মানে প্রিফেকচার রিজেক্ট করে দিয়েছে, এটা বলে আমরা একটা আপিল করি। এটা তখন করি যখন ফাইল পারফেক্ট, নাইলে একটা রিস্ক থাকে। রিস্ক হচ্ছে যে ট্রাইব্যুনাল করার পর তো ট্রাইব্যুনাল এটার মানে একটা আনসার দিতে বাধ্য, এই আনসারটা কিন্তু নেগেটিভ হতে পারে। তো আমরা এটা করি না যদি আমরা মনে করি যে ফাইলটা পারফেক্ট না। তো আপনি আপনার উকিলকে জিজ্ঞাসা করবেন যে এখন কি করণীয়। সে যদি বলে যে আপনার অপেক্ষা করা উচিত, তাহলে আপনার অপেক্ষা করা উচিত, ঠিক আছে। তো আমি যেহেতু পরে এসেছি, দুঃখিত। তো বর্তমান যে নতুন সার্কুলার আছে সেটা সম্পর্কে আমি কিছু আলাপ করতে চাই। প্রথমত, সার্কুলারের সম্পর্কে কথা বলার আগে যে জিনিসটা বোঝা দরকার আমাদের সবার, সেটা হচ্ছে ফ্রান্সের বর্তমান প্রেক্ষাপট, কনটেক্সট। কারণ আমরা এখন এমন একটা সময়ের মধ্যে আছি যেখানে ফ্রান্সের ডানপন্থী এবং কট্টর ডানপন্থী অনেক প্রভাবশালী। এবং আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, সে কিন্তু পারত তাদের বিরুদ্ধে কথা বলতে, সে ফাইট করতে পারত। সে ফাইট না করে কি করছে, ভোট পাওয়ার জন্য এবং ভবিষ্যতে তার দলকে জিতানোর জন্য সে ডানপন্থী এবং কট্টর ডানপন্থীর যে কিছু প্রস্তাব, সে এগুলো প্রয়োগ করার চেষ্টা করছে। সে বুঝাতে চাচ্ছে যে আমরা ফরাসিদের সমস্যা বুঝি, ফরাসিদের চাহিদা বুঝি, ফরাসিরা চাচ্ছে না যে প্রচুর বিদেশি মানুষদেরকে কাগজ দেওয়া হোক, তো আমরা ইমিগ্রেশন কন্ট্রোল করব। এই জিনিসটা আমাদের সবার ব্রেইনে ঢুকাতে হবে, এটাই রিয়ালিটি। রিসেন্টলি আমি কিছু উদাহরণ দেই। শুধু অনিয়মিত ব্যক্তি না, ইভেন আমাদেরকে, আমরা যারা অ্যাডভোকেট, আমরা যারা অনিয়মিত ব্যক্তিদেরকে হেল্প করছি বা তাদের পক্ষে কোর্টে যাচ্ছি, বিভিন্ন সংস্থা, এবং শুধু সংস্থা না, আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ট্রাইব্যুনাল, যে সকল ট্রাইব্যুনাল প্রিফেকচারের ডিসিশন ক্যান্সেল করে দিচ্ছে, তাদেরও একটা তারা তালিকা করেছে এবং অ্যাডভোকেটদেরকে বলছে, জাজদেরকে বলছে যে আমরা নাকি অবৈধ যে ইমিগ্রেশন আছে সেটার পক্ষে কাজ করে যাচ্ছি। ইনডাইরেক্টলি তারা বলতে চাচ্ছে আমরা এক ধরনের দালাল। শুধু অ্যাডভোকেট না, মেনে নিলাম যে অ্যাডভোকেটরা দালাল, কারণ অ্যাডভোকেটদেরকে আপনারা পে করছেন দালালি করার জন্য, কিন্তু জাজরাও দালাল, অ্যাসোসিয়েশনরাও দালাল, সরকারি যে সকল ব্যক্তি যারা ইমিগ্রেশনের পক্ষে কাজ করছে তারাও দালাল। সেটা হচ্ছে তাদের মানে খুবই ডেঞ্জারাস একটা স্পিচ, যেটা আস্তে আস্তে ফ্রান্সে নর্মাল হয়ে যাচ্ছে। সবাই এটা অ্যাকসেপ্ট করছে যে অনিয়মিত ব্যক্তিদেরকে বের করে দেওয়া উচিত, এটা হচ্ছে রিয়ালিটি। তো তাদেরকে স্যাটিসফাই করার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হোতাইও একটি সার্কুলার তৈরি করেছে। সার্কুলার জিনিসটাকে আগে বুঝতে হবে। সার্কুলার কোনো আইন না, আইন কিন্তু আছে। আমাদের যে ইমিগ্রেশন কোড আছে সেজেদার ভিতরে একটা আর্টিকেল আছে, এটা হচ্ছে L435 সেকশন 1। এই যে আর্টিকেলটা আছে এটা কিন্তু অনেক আগের থেকে আছে। ওই আর্টিকেলে বলা হয়েছে যে এক্সেপশনাল কারণে যারা অনিয়মিত অবস্থায় আছে তাদেরকে কাগজ দেওয়া যেতে পারে। কিন্তু ওই আর্টিকেলটা খুবই ভেইগ, মানে যথেষ্ট ডিটেলস দেওয়া নাই আর্টিকেলের মধ্যে। তো ওই আর্টিকেলটাকে ক্লিয়ার করার জন্য প্রথম একটি সার্কুলার ফ্রান্সে বের হয়েছিল 2012-তে, যেটাকে ভালস সার্কুলার বলা হয়। যেই ভালস সার্কুলার এক্সপ্লেইন করেছে যে বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনারা পড়েন, আপনাদেরকে কাগজ দেওয়া উচিত। যেরকম ফিশ ডে পে যদি থাকে, 3 বছর 5 বছর যদি আপনারা ফ্রান্সে থাকেন, বা 7 বছরের আওতায় যদি আপনারা পড়েন, বা আপনাদের যদি ফ্যামিলি থাকে, বিভিন্ন ক্রাইটেরিয়ার মধ্যে যদি ঢুকেন, এক্সেপশনালি আপনাদেরকে কাগজ দেওয়া যেতে পারে। বর্তমান যে সার্কুলার, ওই সার্কুলারকে বাতিল করে দিয়েছে। এটা ক্লিয়ার, সার্কুলারের উপরে একটি বোর্ড আছে, ওখানে লেখা আছে যে 2012-এর যে সার্কুলার, ওটা আবহোসে মানে ওই সার্কুলারটা আর প্রয়োগ করা হবে না।
এর মানে অফিসিয়ালি 3 বছরের আওতায় 5 বছরের আওতায় ফাইল জমা দেওয়ার কোনো আর মানে নাই। এটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি যে অলরেডি সার্চেল প্রিফেকচার এটা শুরু করে দিয়েছে। তারা বলছে যে আমরা 7 বছরের আওতায় যে সকল ফাইল আছে এটা নিচে যদি হয় রিফিউজ হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। আমার ম্যাক্সিমাম কলিগ অ্যাডভোকেট মনে করছে যে 7 বছরের নিচে হলে রিফিউজ হওয়ার প্রচুর সম্ভাবনা আছে, এবং আমিও পার্সোনালি মনে করি যে 7 বছরের নিচে যদি হয় রিফিউজ হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। তো আমি সার্কুলারটা এক্সপ্লেন করি, তারপরে সমাধানটা কি আমি বলবো, কারণ শুধু প্রবলেম বলে তো হবে না, সমাধানটা দরকার। সার্কুলার বলছে প্রথম জিনিস যে ফ্রান্সে ইন্টিগ্রেটেড হতে হবে, মানে ফ্রান্সের সমাজের সাথে মিশতে হবে। এটা কিভাবে সম্ভব? ফ্রান্সের ভাষা আপনাদের জানা দরকার। তো আগে কখনো কোনো সার্কুলার বলে নাই যে ভাষার সার্টিফিকেট দেয়াই লাগবে। এখন ওই সার্কুলারে ক্লিয়ারলি লেখা যে আপনাদের একটি ভাষার সার্টিফিকেট লাগবে। সেটা ডেলফ হতে পারে, সেটা টিসিএফ হতে পারে, বা অন্যান্য যে সকল সেন্টার অ্যাগ্রে আছে, মানে মিনিস্ট্রিতে যে সকল সেন্টারকে অ্যাকসেপ্ট করে সেগুলো সেন্টারে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে আমার A1 লেভেল আছে, আমার A2 লেভেল আছে, বা আমার আরও বেটার লেভেল আছে। এটা কিন্তু ক্লিয়ার। আমি পার্সোনালি আমার চেম্বারে এমন কোনো ফাইল এখন নিচ্ছি না, নতুন ফাইল যেগুলোতে ওই সার্টিফিকেট নাই, এবং প্রচুর অ্যাডভোকেট আছে তারা নিচ্ছে না, অনেকে নিচ্ছে, এটা তাদের পার্সোনাল বিষয়, বাট আমি মনে করি যে না নেওয়াই ভালো। এটা হচ্ছে ভাষা। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমাদের অতীতের যে সকল এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি যে ফ্রান্সে তারাই ইন্টিগ্রেটেড যারা দীর্ঘদিন সময় ফ্রান্সে বসবাস করছে, এবং সেটার জন্য তিনি একটা রেফারেন্স দিয়েছে, সেটা হচ্ছে 7 বছর। উনি মনে করে যে 7 বছর যাবৎ একজন অনিয়মিত ব্যক্তি যদি ফ্রান্সে থাকে তাহলে ধরে নিতে হবে যে সে ইন্টিগ্রেটেড। তো এর মানে হচ্ছে যে 7 বছরের নিচে যদি হয় তাহলে তারা ধরে নিবে যে আপনারা যথেষ্ট ইন্টিগ্রেটেড না। এখন আপনারা বলতে পারেন যে আমি যদি ফ্রেঞ্চ জানি, আমার যদি ফ্যামিলি থাকে, আমি যদি এখানে ব্যবসা করি, কাজ করি, তাহলে কি আমি ইন্টিগ্রেটেড না? সেটা এক্সেপশনাল বিষয়। যদি এরকম হয় যে একজন ব্যক্তির ফ্রেঞ্চ লেভেল প্রচুর, B1, B2 বা A2 উপরে, তার পুরো ফ্যামিলি এইখানে, সে একজন নিয়মিত ব্যক্তিকে বিয়ে করেছে, তার বাচ্চা এখানে জন্ম নিয়েছে, এটা অন্য বিষয়। সেই ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে যে 7 বছরের কম হতে পারে, 6 বছর হতে পারে, 5 বছর হতে পারে, কিন্তু জেনারেলি তারা ধরে নিবে যে 7 বছর হতেই হবে। এটা খুব ইম্পর্টেন্ট। ভাষা, এটা তো বুঝতে পারলেন, খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় বিষয় হচ্ছে যে ফ্রান্সে কোনো ক্রাইম করা যাবে না। আমার চেম্বারে প্রচুর উদাহরণ আছে যে কিছু পুরুষ ব্যক্তি তার স্ত্রীকে মেরেছে, সাজা হয়েছে ট্রাইব্যুনালে, তার কাগজ বাতিল হয়ে গেছে, এটা রিনিউ করে দিচ্ছে না। আমার বর্তমান সময় একটা ফৌজদারি কেস আছে, তাকে সাবসিডিয়ারি প্রোটেকশন দিয়েছিল, তার রেপের মামলা চলছে, তার সাবসিডিয়ারি প্রোটেকশন উঠিয়ে ফেলেছে। আরেকজন ব্যক্তি আছে আমার চেম্বারে যে তার 1 বছরের কাগজ ছিল, ওই 1 বছরের কাগজ আর রিনিউ করে দেয় নাই, কারণ তার ক্রিমিনাল ট্রাইব্যুনালে তার সাজা হয়েছে যে তার জেল হবে এবং সে তার স্ত্রীকে মেরেছে। তো খুবই ইম্পর্টেন্ট যে ফ্রান্সের যে আইন আছে এগুলো আপনাদের মেনে চলতে হবে। যদি কখনো সাজা হয়, যদি কখনো আপনারা কোনো আমল না দেন, যদি, তাহলে রিফিউজ হওয়ার সম্ভাবনা আছে। তো খুবই ইম্পর্টেন্ট, মানে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স পারফেক্ট হতে হবে। যদি পারফেক্ট না হয় রিফিউজ করে দিতে পারে। এটাকে বলা হয় মেনাস আ লর্ডর পাবলিক, মানে ফ্রান্সের যে পাবলিক অর্ডার, সেই পাবলিক অর্ডারের বিপক্ষে আপনারা যেতে পারবেন না। পাবলিক অর্ডার মানে কি? ফ্রান্সের আইন, ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা, এটা আপনাদের মেনে চলতে হবে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে OQTF, এটা সবচেয়ে ডেঞ্জারাস প্রশ্ন বর্তমান সময়ে, যে আমার যদি সক্সি লেটার থাকে কি হবে। প্রথমে বলতে চাই যে বর্তমান সময় সক্সি লেটারের মেয়াদ হচ্ছে 3 বছর। এটা কিন্তু সক্সি লেটারে লেখা থাকে না, এটা আইনে লেখা আছে যে যদি কখনো OQTF দেওয়া হয়, সক্সি লেটার দেওয়া হয়, তাহলে ফ্রান্সের সরকারের 3 বছর সময় আছে ওটাকে বাস্তবায়ন করা। এর মানে কি? বাস্তবায়ন মানে কি? আপনাদেরকে OQTF দিল, যদি রাস্তায় কখনো পুলিশ ধরে দেখে যে OQTF আছে, তাহলে আপনাদেরকে ডিটেনশন সেন্টারে নিয়ে যেতে পারে, বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারে, এমবেসির সাথে, যদি লেসে প্যাসে পায় তাহলে দেশে পাঠিয়ে দিতে পারে। এটা একটা উদাহরণ, আরও উদাহরণ আছে, ঠিক আছে? যদি কাজের জায়গায় কন্ট্রোল হয়, যদি দেখে যে OQTF আছে, তাহলে পাঠিয়ে দিতে পারে। এটা 3 বছর। আবার যদি OQTF থাকে, যদি কখনো কাগজ জমা দেন, প্রিফেকচার বলতে পারে যে আপনার তো OQTF আছে 2022-এ, এখনো 3 বছর কমপ্লিট হয় না, আমরা আপনার ফাইল নিব না। প্রচুর এরকম এক্সাম্পল আছে যে ফাইল নেয় নাই। আবার এরকমও দেখা গিয়েছে যে ফাইল নিয়েছে, ফাইল জমা দিয়েছেন,
অ্যাটেস্টেশন ডেপো দিয়েছেন, 1 বছর পরে দেখেছেন যে রিফিউজ হয়ে গিয়েছে, রিফিউজ লেটারে লেখা যে OQTF ছিল কিন্তু এটা রেসপেক্ট করেন। এরকম প্রচুর ফাইল আছে যে লিখা OQTF ছিল বাট আপনারা রেসপেক্ট করেন নাই, এই কারণে আমরা আপনাকে কাগজ দিতে পারবো না। তো সেই কারণে এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে আপনাদের OQTF আছে কি না। OQTF এর যদি মেয়াদ থাকে ফাইল জমা দেওয়াটা ঠিক হবে না, ফাইল জমা দেওয়াটা ঠিক হবে না। এক্সেপশনাল কিছু রিজন থাকতে পারে, সেটা হচ্ছে যে আপনাদেরকে OQTF দিল কিন্তু আপনারা পরে অনেক ইমপ্রুভ করেছেন, ভাষা শিখেছেন, ভালো ভালো কাজ পেয়েছেন, এই দেশের সমাজে অনেক কন্ট্রিবিউট করেছেন, এটা একটা এক্সেপশন হতে পারে। বাট এটার ক্ষেত্রে অবশ্যই রিফিউজ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পরে ট্রাইব্যুনালে অ্যাডভোকেট এইগুলো যুক্তি দেখিয়ে জিততে পারে, এটা অন্য বিষয়, কিন্তু রিফিউজ হওয়ার প্রচুর সম্ভাবনা আছে। সো মূলত আর কি সার্কুলার এই জিনিসটাই বলছে যে ফ্রান্সে 7 বছর থাকতে হবে কিছু এক্সেপশন ছাড়া, ভাষা মাস্ট জানতেই হবে, ফ্রান্সে আইন মানা লাগবে, এবং OQTF থাকলে কাগজ পাওয়াটার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে যদি অন্য রিজন আপনি দেখাতে পারেন। সমাধান তাহলে কি? কারণ এটা তো প্রবলেম আমি বললাম, তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে ফ্রান্সে আসার সাথে সাথে ভাষা শেখা, এবং প্রথমেই মাথার মধ্যে ঢুকানো যে আমি কবে সার্টিফিকেটটা নিব, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে হুটহাট করে কাগজ না জমা দেওয়া। অনেক সংগঠন বলছে যে ভাই 3 বছর হয়ে গিয়েছে জমা দিয়ে দেন, না, ফাইল যদি পারফেক্ট না হয় জমা দিবেন না, একটু কষ্ট করেন, 7 বছর পর্যন্ত ওয়েট করেন, কারণ অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতেই তো 7 বছর হয়ে যায় প্রায় সময়। কারণ এই জিনিসটা ভুললে হবে না যে একজন ব্যক্তি, আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে, আমরা কি করি, আমরা প্রথমে ফ্রান্সে আসি, বেশিরভাগ সময় আমরা ASylM আবেদন করি, ASylM এর রেজাল্ট আসতে আসতে 2-3 বছর চলে যায়, তারপরে আবার ওয়েট করা লাগে, কাজ করা লাগে, ফিস ডোপে জমানো লাগে, ফিস ডোপে জমানোর পরে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন, এরকম করতে করতে কিন্তু 5-6 বছর চলে যায়। তো একটু ওয়েট করা যায়, একটু ওয়েট করেন, ফাইলটা পারফেক্ট করেন, যথেষ্ট ফিস ডোপেই জমা দেন, অ্যাসোসিয়েশনে কাজ করেন ভলেন্টিয়ার হিসাবে, বা এইখানকার সমাজের সাথে মিশেন, বিভিন্ন সার্টিফিকেটের মানুষদের কাছ থেকে নেন যারা প্রুফ করছে যে আপনাদের ফরাসি বন্ধু আছে, আপনাদের কাজের মালিকের সার্টিফিকেট নেন যিনি বলছে যে আপনি ফরাসি শেখার চেষ্টা করছেন, ভালো কাজ করছেন, অনেক ডকুমেন্ট সংগ্রহ করেন যেগুলো প্রুফ করে যে আপনারা ফ্রান্সের সমাজ মানছেন, ফরাসি ভাষা শিখছেন এবং ঠিকঠাক মতো কাজ করছেন। এটাই হচ্ছে সমাধান। আস্তে আস্তে শক্ত একটি ফাইল তৈরি করা, হুটহাট করে বিভিন্ন অ্যাসোসিয়েশনকে প্রচুর টাকা দিয়ে ফাইল যাতে জমা না দেন, এবং ফাইল জমা দেওয়ার আগে কোনো একজন স্পেশালিস্ট অ্যাডভোকেটের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে আমি কি এখন ফাইল জমা দিতে পারবো কিনা, সম্ভব কিনা, তারপরে ডিসিশন নিয়ে ফাইল জমা দেন। কারণ প্রচুর রিফিউজ আসছে, একবার যদি রিফিউজ করে দেয়, OQTF দিয়ে দেয়, 3 বছর ব্লক হয়ে গেল, এবং শুধু ব্লক না, ওই OQTF দেখিয়ে আপনাদেরকে ভবিষ্যতে রিফিউজ করে দিতে পারে। তো এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস বলতে চাই যে এটা সার্কুলারের সাথে কোনো মিল নাই, কিন্তু আমাকে বর্তমান সময় অনেকেই প্রশ্ন করছে যে ভাই আমি এই দেশে বিয়ে করব, আমার কাগজ নাই কিন্তু আমার